নামটা বলেন। মইনুল ইসলাম। মইনুল ইসলাম, বয়স কত এখন? বয়স 20। 20 বছর বয়স। কি করছেন পেশায় আপনি? পড়ালেখা করছেন। আপনার জীবন গল্পটা একটু অন্য রকমের আমরা জানি, ঠিক আছে, আমি আপনার মুখ থেকে শুনতে চাই ছোটবেলা থেকে। ফ্যামিলিতে আমরা 2 ভাই, আমার বাবা মা, আমরা ঢাকায় থাকি। আমার বাবার ব্যবসা, ফার্নিচারের ব্যবসা করেন। আমার ভাই আমার থেকে 8 বছর বড়, উনি মাস্টার্স পড়ছেন, আর মা গৃহিণী। আমি এখনো পড়ালেখা চালিয়ে যাচ্ছি। তো ক্লাস 6-এ ওঠার পরে হয় কি, নতুন অনেক বন্ধু বান্ধব হয়। ক্লাস 5 থেকে নতুন বন্ধু বান্ধব জন্ম হয়। তো হাই স্কুলে গেলাম। হাই স্কুলে এক ফ্রেন্ড ছিল আমার ইসেরই, ক্লাস 5 থেকেই পরিচয়। নাম রতন, আমরা কাকু বলে ডাকতাম, মানে সবাই চাচা ডাকে তাকে। তো ক্লাস 6-এ ওঠার পরে ব্যাপারটা এভাবে শুরু হয়। আমার ওই ফ্রেন্ডটা রতন, আমার আরেক ক্লাসমেট ছিল মহসিন, তাকে দেখে বলতেছে, তার নাম বলে বলতেছে আরেকটা মেয়েকে দেখা যে এই মহসিন এই মেয়েটার ভালোবাসে, আচ্ছা, মানে পছন্দ করে। তো আমি বললাম তুই কি বলছিস? ও বললো যে আমি ওরে মানা করে দিছি যে এই বয়সে এগুলো ঠিক না। তো এইভাবে মানে মেয়েটা আমার নজরে আসে। আগে থেকে ক্লাস একসাথেই পড়তাম, আমি একটু চুপচাপ স্বভাবের, খুব একটা এদিক ওদিক তাকানোর অভ্যাস ছিল না। তো ক্লাস ওইখান থেকে নজরে আসে। তৎকালীন সময় উনি কি ক্লাস 6 এ পড়তো? মেয়েটাও ক্লাস 6 এ পড়তো। ক্লাসমেট, আমরা ক্লাসমেট। আচ্ছা। তো ভালো লাগা যাকে বলে, ভালো লাগে। তো আর ব্যাপার ভালো লাগার এমনি আমি কি করতাম, আমার ওই ফ্রেন্ড রতনের মজা করতাম, রতনের সাথে মজা করতাম। ওই মেরে দেখা যে চাচা তোর সাথে মানাইবো খুব ভালো। আচ্ছা আচ্ছা, কিন্তু ভিতরে আপনারই ভালো লাগতো? হ্যাঁ, ভিতরে আমার ভালো লাগতো। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল তুলি। ওকে। মেয়েটা আমারই ভালো লাগতো। ওই ভালো লাগার ইসেই থাকলো, আমি আর আগালাম না। কারণ আমার মানে ছোটবেলা থেকেই শিক্ষকদের খুব প্রিয় ছিলাম। তো ওই ব্যাপারটা আমার খুব ভয় পেতাম, যদি কোনোভাবে শিক্ষকদের কানে যায় তাহলে একটু মান সম্মানের ব্যাপার আছে। ওকে, তার জন্য আর প্রকাশ করা হয় নাই কখনো। ক্লাস 7 উঠলাম, ক্লাস 6 থেকে 7-এ উঠলাম। ক্লাস 7-এ আমার বেস্ট ফ্রেন্ড যে মুন্না, ওর সাথে ক্লাস 6-এ ও অন্য শাখায় ছিল, ও ক শাখায় ছিল, আমি খ শাখায় ছিলাম। ক্লাস 7 উঠে একেবারে সেম শাখায়। এর আগে আমরা ক্লাস 3 থেকে 4 থেকে একসাথে পড়ি, ক্লাস 6-এ আলাদা ছিলাম। ক্লাস 7-এ একসাথে হওয়ার পরে তো ও একটু মানে দুষ্ট স্বভাবের। ও ক্লাস 3 থেকে মানে দুষ্টামি করে প্রেম যা বলে আর কি। ক্লাস 3 থেকে ওকে। দুষ্ট প্রকৃতির, খুব দুষ্ট প্রকৃতির। তো ক্লাস 3 থেকে প্রেম করতো। তো ক্লাস 6-এ একটা মেয়ের সাথে ওর মানে মেয়েটাই ওকে প্রপোজ করছিল, ছোটদের ব্যাপার স্যাপার আর কি। মেয়েটাই ওকে প্রপোজ করছিল। তো তারা রিলেশনে, মুন্না ওরে দেখতাম প্রায় চকলেট, লাভ ক্যান্ডি যার তখন ছিল, এখন আছে, লাভ ক্যান্ডি নিয়ে যেত। লাভ ক্যান্ডি প্রতিদিন বাসায় দিয়ে আসতো জানালা দিয়ে, আর রাস্তায় দাঁড়ায় থাকতো। তো ব্যাপারগুলো আমি ফলো করতাম, আর আমার সাথে সবকিছু শেয়ারও হতো। তো ফেব্রুয়ারির দিকে, 7-এর ফেব্রুয়ারির দিকে আমি মুন্নার বললাম যে তোমার একজনের আমি দেখাবো। তো মুন্না বলছে যে কাকে দেখাবা? আমি বললাম পরে দেখাই, ছুটির পরে দেখাই। তো ছুটির পরে হলো কি, ওই তুলি বের হয়ে যাচ্ছে ক্লাস থেকে, আমি সামনের বেঞ্চে বসতাম, মুন্নার আমি সামনে ছিলাম। তো আমি দেখালাম এই মেয়েটা। তো বললো তো এই মেয়েটা কি? আমি বললাম আমার ভালো লাগে। তো ওরেই জানালাম। মুন্না কি ক্লাসমেট ছিল? না, মুন্নাও ক্লাসমেট ছিল, আমারও ক্লাসমেট ছিল। ওকে। এবং সে প্রেম করতো ক্লাস 3 থেকে? ক্লাস 3 থেকে। মানে ওকে দেখানোর পেছনের কারণটা কি? মানে থাকে না ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করার ব্যাপারটা। এর আগে কারোর সাথে শেয়ার করিনি, তো শেয়ার করার একটাই জায়গা, সেখানে শেয়ার করলাম। শেয়ার করার পরে তো বললো ভালো লাগে, প্রপোজ করবা নাকি? আমি বললাম না, প্রপোজ করবো না, মান সম্মানের ব্যাপার, স্যাররা জানলে একটু খারাপ, আর আমার এগুলা ভালো লাগবে না, স্যাররা অপমান করে কথা বলবে, বাদ দাও ওগুলা। আচ্ছা ঠিক আছে, থাক, ওইভাবেই থাক। তো ক্লাস 7-এ থাকতেই হলো কি, আমাদের 3টা শাখা করে ফেললো। আগে ছিল 2টা শাখা, এখন করলো 3টা শাখা। তো 3টা শাখার মধ্যে ওর রোল ছিল 46, আর দুর্ভাগ্যবশত 45 পর্যন্ত নিচে আমাদের শাখায়, আর আমি তখন 13। ব্যাপারটা খারাপ লাগছিল, অন্য শাখায় চলে যাচ্ছে, দেখা হওয়াটা একটু টাফ, দেখতে পারবো না, ক্লাসে তাকায় থাকা যাবে না। এই তো ক্লাস 6-এ ও যখন চলে যাচ্ছে, তখন আমি আর মুন্না আবার দুষ্টামি করতেছি যে ভাই যাইতেছে গা, দুঃখ লাগে, এরকম আর কি দুষ্টামি করছিলাম।
তো ওইখানে খসাকে চলে গেল, ও খসাকে, আমি তখনও কষা খাই। তো ওইভাবে ক্লাস 7 এখন 2-4 জনের সাথে আমি আবার শেয়ার, আরও ফ্রেন্ড তো থাকে, আরও ক্লোজ হচ্ছে, ফ্রেন্ডরা আরও ক্লোজ হচ্ছে, আরও শেয়ার করছি। আমার এক ফ্রেন্ড আছে, শাওন নাম, আমরা মজা করে বাউল ডাকি। ও সে বাউল সাজছিল যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতায়, তারপর থেকে ওর নাম বাউল। ওকে, তো বাউলের সাথে শেয়ার করলাম। তো আমার যতটা সন্দেহ, আমি শিওর না ও ব্যাপারটা লিক করছে কিনা, আমার যতটা সন্দেহ ওই লিক করছে। তো এখানে আমাদের ম্যাথ টিচারের কাছে সবাই কোচিং করতো, আমি করতাম না। আমি একদিন ম্যাথ টিচারের বাড়ির ওদিকে যাচ্ছি, তো আমার বাকি ফ্রেন্ডরা হঠাৎ আমারে ধরছে যে কি তুই শিখার লোকে প্রেম করো, শিখার পছন্দ করেছেন তেন। এখন আমি চিন্তা করছি যে ওরা জানলো কিভাবে, আমার বেশ রাগ হচ্ছে যে ওরা কেন জানবে আর কে জানাইলো। তো এই ব্যাপারটা আমি কারো জিজ্ঞাসা করছি না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে একটা দোষারোপের ফলে, কারো জিজ্ঞেস করছি না, নিজেই চিন্তা করছি। এপ্রিলের 14 তারিখে স্কুলে পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে, তো আমরা ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে বের হয়েছি, অনুষ্ঠানে থাকবো। তো অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হচ্ছে, মুন্না আমারে আইসে বলছে কি আমি তো ওই তুলির বাসা চিনে আসছি, তো আমি অবাক হলাম, তুমি কিভাবে চিনলা? ওই আগে বলছে ও দুষ্ট, ও বলছে যে ও কোচিং থেকে বাসার দিকে যাচ্ছিল, আমি দেখছি, আমি পিছু গেছি, পিছু যেতে মানে বাসা চিনে আসছে। এখন আমিও যাব। এখন ব্যাপারটা আরো 2 জন ফ্রেন্ড ছিল সাথে, ওদের সাথে শেয়ার করা যাবে না, আমাদের 2 জনের মধ্যে রাখতে হবে, আর ওদের সাথেও নিয়ে যেতে হবে। ওকে, আমরা মানে কানে মুখে কথা বলে আগান শুরু করলাম। বেশ অনেকটাই পথ, 10-20 মিনিট লাগে আর কি হেঁটে যেতে। আমাদেরটা মফস্বল এরিয়া, তো হেঁটেই চলাচল করা হয় এখানে। তো গেলাম, তো বাসা চিনে আসলাম। বাসা চিনে আসার পর হইলো কি, এখন আবার ওদিকে যাওয়ার খুব নেশা। ওকে, ওখানে ওদিকে চলে সময়টাতে আমি যত বুঝি যে অ্যাডোলেসেন্স পিরিয়ডের কথা বলছেন তো আপনি, বয়সন্ধিকাল, এবং ওই সময় ভালো লাগা মানে হচ্ছে 24টা ঘন্টা ওই মানুষটাকে মাথার মধ্যে ঘুরপাক খাবে, যেই সিচুয়েশনই আপনি যান না কেন, এবং ঘুমের সময়টুকু ছাড়া অল টাইম মাথার মধ্যে এটা ঘুরে। আপনার কি সেটা হতো? না, সেটা মাথায় ঘুরতো, কিন্তু অতটা হতো না। আমি বেশ সেলফ কন্ট্রোল মানুষ, আমি নিজের খুব কন্ট্রোল করতে পারি। তো ব্যাপারটা হলো ওদিকে যাওয়ার একটু নেশা হয়ে গেল, ওদিকে যেতাম, তো ভয় করতো। ওই দিকটা আবার ওইখানকার ছেলেপেলেরা একটু মানে গুন্ডা টাইপ যাকে বলে, ভয় হতো যে ওখানে ঝামেলা টামেলা না হয়। তো এর জন্য আবার নিজেরে গুটায় নিতাম, যেতাম, মাঝে মাঝে যেতাম না, কিন্তু কাউরে বলা যেত না, সবার সাথে শেয়ার করতাম না। গেলে একা বা মুন্নারে নিয়ে যেতাম। তো ক্লাস 7 এভাবেই গেল। জি। তো ক্লাস 8-এ দেখি আমার সাথে দুষ্টামি করাটা আরো বেড়ে গেছে। এখন আগে ছেলেরা করতো, এখন মেয়েরাও করে, আমার ক্লাসমেটরাও শুরু করছে। তো আমি একটা করতাম যে কেউ জিজ্ঞাসা করলে যে তোমার গার্লফ্রেন্ডের নাম কি, কারে পছন্দ করো, তো আমি আবার বলতাম 4 অক্ষরের নাম। 4 অক্ষরের নাম এই ক্লাসে আছে, খুঁজে নাও। 4 অক্ষরের নাম, তো ব্যাপারটা তো 2 অক্ষরের নাম তুলি, কিন্তু ওই যে রসিকার আর রসিকার এই দুটো আমি অ্যাড করে দিতাম 4 অক্ষরে। তো এরকম ওরা তো খোঁজাখুঁজি চালাই যাচ্ছে, কে 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 কে। তো একসময় হলো কি, এখন আমাদের সামনে বসে ওরা আমাদের ক্লাস যত মেয়ে আছে সবার নাম বলা শুরু করছে, মানে কাউরে বাদ রাখে নাই। একসময় তুলির নামও বলছে। তুলির নাম যখন বলছে, স্বাভাবিকভাবে আমি একটু মানে আমার রিয়াকশনটা একটু অন্যরকম হয়ে গেছে। তো ওরাও এটারে খুব এইভাবেই নিয়ে নিছে যে তাহলে তুলিই হবে। ওকে, তো এই কারণে আরো মজা বেড়ে গেছে। তো আমি জানতাম যে ও জানে না, তুলি ব্যাপারটা জানে না যে আমি ওরা পছন্দ করি। তুলি স্বভাবে ছিল কি খুব লাজুক। আচ্ছা, মানে এতটাই লাজুক, ও ছেলেদের সাইড এদিকেও তাকাতোই না। ও আমাদের 3 সারি বেঞ্চ, ও একেবারে 3rd সারিতে বসতো। আচ্ছা, আমরা ছেলেরা 1st সারিতে, আর কোনো ছেলের সাথে কথাবার্তা কিছুই নেই। তো আমি জানতাম, ও জানতো না। তো আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। ওই দিক থেকে নেতৃত্বের দিক দিয়ে আমি আবার একটু পাকনা প্রকৃতির ছিলাম, সেটা আপনাকে দেখেও বোঝা যায়। ওকে, এখানে বলুন। তারপর তো আমি জানতো না। তো ক্লাসে টিচার নেই, তো ক্লাস কন্ট্রোল করার দায়িত্ব ক্যাপ্টেনের ওপর। তো আমি বের হয়ে এখন ছিল কি,
আমার সামনের বেঞ্চ থেকে পিছনের বেঞ্চ পর্যন্ত সকলের সাথে খাতির ছিল। তো কাউরে চুপ করাতে গিয়ে যে ঝাড়ি মারবো বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাব, টিচারের কাছে বিচার দিব, সম্ভব ছিল না। তো বুঝিয়ে সুঝিয়ে যতটুকু চুপ রাখা যায়। আর আমি নিজেও দুষ্টামি করছি। তো মুন্নার তৎকালীন যে গার্লফ্রেন্ড ছিল তার আবার বেস্ট ফ্রেন্ড ছিল তুলি, আর বাকি ওদের আর 2 জন ফ্রেন্ড ছিল, সীমা আর ফাতেমা নাম তাদের। হলো কি, ওরা 4 জন একসাথে বসে রয়েছে একেবারে লাস্ট বেঞ্চে। তো আমি ক্লাসে টিচার নেই, তো আমি ক্যাপ্টেন হিসেবে বাইরে হাঁটছি। তো মানে 2 সারির মাঝখানে আমি হাঁটছি, আমার এক পাশে মেয়েদের সারি আর এক পাশে আমাদের ছেলেদের সারি। তো মুন্নার যে গার্লফ্রেন্ডের কথা বললাম সুমি, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা, মানে একেবারে খুব ক্লোজ সম্পর্ক ছিল। তো আমি সুমির সাথে দুষ্টামি করছি। আমার টার্গেট ছিল সীমা আর ফাতেমার সাথে আমার আগেই সম্পর্ক ছিল। আমার টার্গেট ছিল সুমির সাথে দুষ্টামি করে, সুমি, সীমা, ফাতেমা এদের সাথে দুষ্টামি করে ওর সাথে কথা বলবো, মানে তুলির সাথে কথা বলবো। তুলির সাথে আগে কখনো কথা হয় না। এর আগে বোধহয় একবার কথা হয়েছিল যে ওরে আমাদের স্কুলে বিশ্ব সাহিত্য কেন্দ্র বই দেওয়া হতো। তো আমার এক ফ্রেন্ড বলছিল, আমার ফ্রেন্ডটা ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ের দায়িত্বে। আমার ফ্রেন্ডটা বলছিল যে ওরে বইলে আসো, যে বইটা তুলিরে বইলে আসো বই ফেরত দিতে। তো আমি আবার তখন বললাম কি আমি তো ওই সাইডে যাই না, তুলি যেই সাইডে বসে ওই সাইডে যাই না। এখন ও আবার অন্যরকম রিয়াকশন দিল। আমি চিন্তা করলাম ও আবার অন্য কিছু ভাবে কি না, তাই আমি গেলাম। যে তুলির শুধু এতটুকু বলছিলাম যে তুমি বই নিয়ে আসো, এই কথা। এছাড়া আর কখনো কথা হয় না তুলির সাথে। তো সুমির সাথে দুষ্টামি করছি আমি। তো দুষ্টামি করতে করতে আমি এখন বারবার ট্রাই করছি তুলির সাথে কথা বলবো, কিন্তু আমি যতবার আগাচ্ছি ততবার দেখছি ও মানে একটু পেছাচ্ছে, অন্যরকম রিয়াকশন দিচ্ছে। আমি ব্যাপারটা ধরতে পারি নাই। তো করলাম কি, আমি ওই দুষ্টামি করছি, এক পর্যায়ে সীমা ফাতেমা ক্লাসের মধ্যেই আমার ফ্রেন্ডদের সুমির মানে আমার ফ্রেন্ড মুন্নারে ডাক দিয়ে বলছে যে এই মুন্না, সুমি তোর নাম্বার চাই। সুমি আর মুন্না ওদের মধ্যে আগে রিলেশন ছিল, সুমি তোর নাম্বার চাই। তো আমি ব্যাপারটা ফলো করছি। পরের বারই আমার নামটা নিয়ে ডাক দিল যে মইনুল, তুলি তোর নাম্বার চাই। তো ব্যাপারটা ছিল মানে 440 ভোল্টের শক খাওয়ার মতো। আমি একেবারে প্রস্তুত ছিলাম না, কারণ আমি জানি ও জানে না। আর তার উপরে সম্পূর্ণ ক্লাসের সামনে আবারও মান সম্মানের প্রশ্নটা চলে আসে। তো আমি ব্যাপারটা শুনে বসে পড়ছি। ক্লাস 8 এর ঘটনা। হ্যাঁ, ক্লাস 8 এর ঘটনা। ব্যাপারটা শুনে আমি বসে পড়ছি। আমি বেঞ্চে বসে নিচ্ছি। আমি আর আমার আরেক ফ্রেন্ডের সাথে বলতেছি যে তুই শুনলি ব্যাপারটা, ওরা কি বললো? হ্যাঁ শুনছি। আমি বললাম যে আমি তো শক খাইছি 440 ভোল্টের। ও বলতেছে ব্যাপারটা এরকমই, শক খাওয়ার মতোই। তো কিছুক্ষণ এখন ও যখন আমার নাম নিয়ে নাম্বারের কথা বললো, তখন দেখলাম তুলি ওর হাতে বই ছিল, বইটা দিয়ে 3টার মাথায় 3টা বাড়ি মেরে ওখান থেকে উঠে নিজের বেঞ্চে চলে গেছে। ওকে, মানে এটা খেপাচ্ছিল বা সামহাউ এটা ই করার চেষ্টা করছিল। ওকে, তো আমি বুঝলাম যে তুলি জানে মানে হচ্ছে আপনি যাকে পছন্দ করেন সেটাও জানে। হ্যাঁ জানে। এই ব্যাপারটা করেছিল সুমি, মানে নাম্বারের কথাটা বলেছিল সুমি। তো আমি কি করলাম, এখন আমি সুমিরে কিছু বলতে পারছি না, ওর সাথে মানে ওরে যে বকার ঝকা কিছু করব তা করতে পারছি না। আমি আমার রাগ মিটাচ্ছি বাকি 2 জনের উপর, সীমা আর ফাতেমা। ওদের আমি উড়াধুরা ঝাড়ছি, মানে যাতা লেভেলে রেগে গেছি। আমি একটু বদমেজাজি টাইপের, তো খুব ঝাড়ছি। এরপরে টিচার চলে আসছে। এরপরে মাথায় আরেকটা চাপ বেড়ে গেল, ও তো জানে, আর জানার পরেও বিচার দেয় নাই। তার মানে কিছু হতে পারে, পজিটিভ সাইন হলেও হতে পারে, কিন্তু তবুও সাহস হয়নি যে প্রপোজ কিছু একটা করব। নাম্বারটাকে আপনি দিলেন শেষ পর্যন্ত? না, এটা ওদের ফান হিসেবে নিয়েছেন। ওকে, ফান ছিল। আর তৎকালীন সময় আমি মোবাইলও চালাতাম না, আমার নাম্বার ছিল না। এর আগে একটা ঘটনা হয়েছিল। আমাদের ক্লাসে ক্লাসমেট ছিল একটা ছেলে, খুব দুষ্ট প্রকৃতির, রিশাদ নাম, মানে মারাত্মক প্রকৃতির দুষ্ট। ওর মা ছিল শিক্ষক। তো আমাদের সামনে ওর মা ওরে এমনভাবে মারতো যে আমরাই ভয় পেতাম। ক্লাসের মধ্যেই এমন হতো, মানে মাটিতে ফেলে গায়ের উপর পাড়া দিয়ে রাখছে। খুব দুষ্ট প্রকৃতির ছিল। তো ওর সাথে একদিন দুষ্টামি করতে করতে আমি কি মানে ওর সাথে দৌড়াচ্ছি, ওরে ধাওয়া করছি স্কুলের বারান্দায়।
ধাওয়া করতে করতে ওর সাথে আমি দুষ্টামি করছি, ওরে ধাওয়া করতেছিলাম। তো হলো কি, আমাদের বারান্দায় মেয়েরা সব জটলা হয়ে দাঁড়ায় আছে। তো একটা মেয়ের সাথে আমি ধাক্কা খাইছি, ইচ্ছা করে না, অনিচ্ছা সত্ত্বে হয়ে গেছে। হ্যাঁ, আর ধাক্কাটা বেশ মানে জোরে সোরে ছিল। তো ওই মেয়েটা আবার ধরে নিছে কি, ওই আমি ওরে পছন্দ করি, মেয়েটারে পছন্দ করি। তো ব্যাপারটা এমন ছিল, একবার এর আগে নাকি একবার আমি জানি না ব্যাপারটা হয়েছিল কিনা, ও কি করছে, ওর বাসার দিকে যাচ্ছে, আমি নাকি পিছু নিছি। তো আমি যতটুকু জানি ওর বাসার দিকে আমার আন্টির বাসা আছে, এটা বাই এনি চান্স হতে পারে ও যাইতেছিল, আমি আমার আন্টির বাসায় যাইতেছিলাম। তো এটা ধরে নিছে যে আমি ওর পিছু নিতেছি। এখন ওই মেয়েটা এই দুয়ে 4 মিলে মানে হয়তো কারোর সাথে শেয়ার করছে। তো আমাদের আরেকটা ক্লাসমেট মেয়েদের মধ্যেই আমার কাছে এসে বলতেছে যে মইনুল, মেয়েরা আমার খুব মানে ভক্ত ছিল বলবো, কারণ ওদের বাকিরা দুষ্টামি করলো, আমি খুব ভদ্র প্রকৃতির ছিলাম। আচ্ছা, তো আমার সাথে কারোর খুব একটা খারাপ সম্পর্ক ছিল না। মেয়েটা আমার এসে বলতেছে যে মইনুল, মেয়েটা যার সাথে আমি ধাক্কা খেয়েছিলাম তার নাম কুলসুম ছিল। জি। তো কুলসুম তুলিরে বলতেছে যে আমি কুলসুমরে পছন্দ করি, আর তুলি নাকি বলছে যে পছন্দ করে তাহলে তোরে প্রপোজ করুক, লাগলে আমি হেল্প করব। তো ব্যাপারটা শুনে আমার মাথা গরম হয়ে গেছে যে কোত্থেকে কি সম্ভাবনা, কি আসলে এক ধাক্কা থেকে সবকিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোত্থেকে কি আমি কিভাবে ওরে পছন্দ করলাম। রাইট, এটা আগের ঘটনা ছিল, ওই নাম্বার চাওয়ার আগের ঘটনা। ও, নাম্বার চাওয়ার আগের ঘটনা ছিল এটা। আচ্ছা, এখন আমার মাথা গরম হয়ে গেছে, আমি আবার মুন্নার সাথে শেয়ার করলাম। মুন্না কি করলো, তুলির যে ফ্রেন্ড ছিল সীমারে ডাক দিয়ে বলতেছে যে তুলি কি এরকম কিছু বলছে? কয় কি জানি, আমি তো জানি না। মুন্না আবার ওই যে দুষ্ট প্রকৃতির, আর আমার খারাপ দেখলে ওর মাথা আরো গরম হয়ে যায়। মুন্না বলতেছে যে ওরে চুপচাপ থাকতে কইস, বেশি কথা কইলে কিন্তু কান কোন থাবড়া লাল করে ফেলাম। তো মুন্না একটু থ্রেড টাইপের দিছে। তো ওই পার্টটা ওইখানেই শেষ হয়েছে। এরপরে ফোন নাম্বার 4 পরের পার্টে আসি। জি, জিএসসি শুরু হয়েছে। রাইট, মোটামুটি ক্লাসমেটরা সবাই জানে। তো আমরা পরীক্ষা দিতে যাইতেছি, আমরা যেতাম ফ্রেন্ডরা, আর তুলির সাথে তুলির মা যেত। তো একদিন পাশাপাশি যাইতেছি, তো আমার এক ফ্রেন্ড মজা করতেছে, ওই যে দেখ যায়। আমি বললাম চুপ থাক, লগে মায়ে আছে, ঝামেলায় ফালাইস না। ওকে, সো মইনুল কি হলো, মানে ফ্রেন্ডরা খাপাচ্ছিল, এরকম একটা জায়গায় আপনি ছিলেন? হ্যাঁ, পাশে রিক্সা ছিল। তো আমার ফ্রেন্ড বলতেছে যে দেখ তুলি যাইতেছে। তো আমি বললাম যে সাথে মা আছে। তো অ্যাকচুয়ালি তখন আমি জানতাম না ওর মা সাথে আছে কিনা, সাথে একজন দেখছিলাম গার্জিয়ান টাইপ, তো তার জন্য বললাম আর কি, সাথে মা আছে, কেস খাওয়াইস না, মায়ের আছে কপালে। কারণ ওরা যে এলাকার অ্যাকচুয়ালি সেইখানে আগে বললাম গুন্ডা পান্ডা টাইপের ছেলে পেলে খুব বেশি। তো ওইখানে তো ওরে মানে ঝাড়ি টাড়ি দিয়ে চুপ করাইলাম। তো পরীক্ষা দিলাম, জিএসসি দিলাম। জিএসসির পরে অবসর টাইম, রেজাল্ট বের হওয়ার পরে 9-এ ভর্তি হলাম একই স্কুলে। জি, আর একই ক্লাস, একই শাখায়। তখন পর্যন্ত তুলির সঙ্গে আপনার এই ধরনের কোনো কথাবার্তা হয়নি? না, ক্লাস 6 থেকে ভালো লাগাটা শুরু, এই 6, 7, 8, 9 পর্যন্ত শুধু এগুলোই চলতেছে, কিন্তু সামনাসামনি কখনো কথা হয়নি? কখনো কথা হয়নি। ওকে, তো 9-এ ভর্তি হলাম। 9-এ ভর্তি হওয়ার পরে তো এখন ব্যাপারটা হলো কি, নেশাটা আরো বাইরে গেছে। আগে নিজের কন্ট্রোল করতাম, এখন আর কন্ট্রোল হচ্ছে না। এখন হয় ক্লাস চলতেছে, ম্যাথে আমি এমনি উইক ছিলাম। আমাদের ফার্স্ট ক্লাস ছিল ম্যাথ, আমাদের স্যার ম্যাথ করাইতেছে, আমি ম্যাথ রাইখা ওর দিকেই তাকিয়ে আছি। আবার মাঝে মাঝে অনেকের মাথা আসে মাঝখানে, তো ব্যাপারটা খুব বিরক্ত লাগতো। মানে ঝাড়ি টাড়ি দিয়া কোনোভাবে মানে দেখতেই ইচ্ছা করতো। বাসায় যখন একলা থাকতাম, বিশেষ করে একলা থাকতাম যখন, তখন খুব মনে পড়তো। কন্ট্রোলের পর্যায়ে ছিল না, মানে সারাদিন ওইটাই মাথায় ঢুকতো, আর মাঝে মাঝে পাগলের মতো একলাই কথা বলতাম। কন্ট্রোলের বাইরে চলে গেছিল। তবুও ওই মান সম্মানের ভয়, তার উপর আবার যদি না করে দেয় তাহলে আরো মান সম্মানে লাগবে, প্রেস্টিজে লাগবে। তো তবু তখনও সাহস হচ্ছিল না যে অফিসিয়ালি একটা প্রপোজ করবো। আনঅফিসিয়াল তো প্রপোজ করা ছিলই, অফিসিয়ালি কোনো প্রপোজাল করি নাই। এখন হইল কি, ক্লাস 9-এ অগাস্ট মাস, সম্ভবত অগাস্টের দিকে আমি মুন্নার বললাম কি, মুন্না কাহিনী তো সবই জানো, তো রিলেশনটা তো করুম, কিভাবে কি করবা করো, আমি কিছু জানি না, সমস্ত দায়িত্ব ওর উপর দিয়া আমি আমার মতো যে ও কিছু একটা করবো, কনফিডেন্স ছিল ও যেভাবে করবো।
এর মধ্যে ওর যে গার্লফ্রেন্ড ছিল, ওর তো ওই একটাই, ওর সাথেও তুলির সরাসরি কোনো সম্পর্ক নেই, গার্লফ্রেন্ডের মারফত সম্পর্ক। আর গার্লফ্রেন্ড মারফত যতটুকু জানতে পারছিলাম, মুন্নার গার্লফ্রেন্ড মারফত যতটুকু জানতে পারছিলাম, আমার ইমেজটা তুলির কাছে বেশ ক্লিয়ার। ওকে, মানে না করার মতো কোনো কারণ আমার কাছে ছিল না। মানে আপনাকে না করার মতো? হ্যাঁ, আমাকে না করার মতো। মানে আপনি বুঝতে পারছেন না আপনাকে ওসব পছন্দ করে, কিন্তু কখনো ফ্ল্যাশ করে না। হ্যাঁ, ফ্ল্যাশ করে না। ওকে, ইমেজটা আমার খুব ক্লিয়ার ছিল। ততদিনে সুমি কি করছে, ওই এলাকা থেকে, যে এলাকায় থাকতো ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে। তো ওইখান থেকে আইসা ক্লাস করতো না। প্রিন্সিপাল, আমাদের হেডমাস্টার স্যারের সাথে কথাবার্তা এরকম ছিল যে শুধু আইসা এসে পরীক্ষা দিবে, ক্লাস করবে না, আর বাসায় যা পড়ালেখা চালা যাবে। তো সুমি এখানে আবার একটু মাইনাস পয়েন্ট, সুমি নাই কোনোভাবে। সরাসরি সামনাসামনি থাকলে একটা করা যায়, কিন্তু সুমি যেহেতু নাই, তো এটাও মাথায় ঘুরতেছে যে কিভাবে হবে না হবে, মানে কাকে দিয়ে প্রস্তাব পাঠাবো, কাকে দিয়ে প্রস্তাব পাঠাবো। আর মূল ব্যাপারটা ছিল আমি আবার উশৃঙ্খলাটা খুব একটা পছন্দ করতাম না। তুলির বাকি যে 2 ফ্রেন্ড ছিল তারা একটু উশৃঙ্খল ছিল, তো আমার সাথে তাদের সম্পর্কটা খুব একটা ভালো না। আচ্ছা, মানে একটু ঝাড়ি টাড়ি দিতাম সবসময়। কখনো আমি ভালোভাবে কথা বলছি বলে আমার মনে পড়ে না। ওকে, এখন সম্পর্ক ভালো হয়েছে, আগে ছিল না। ওকে, ওই একে আমার সাপোর্টার নাই, আর তার উপর 2 জন আমার বিপক্ষের মানুষ এখানে উপস্থিত। মারাত্মক ব্যাপার। তো মুন্না কি করলো, এখন মুন্না সুমির সাথে ফোনে কথাবার্তা বলতো। তো সুমিরে বললো যে এরকম ব্যাপার, মইনুল তো এখন রিলেশনটা করতে চাইতেছে, কেমনি কি করবে করো। ততদিনে আমাদের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। আমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে সুমি এলাকায় আসার আগে সুমি বাকি 2 ফ্রেন্ড যে ছিল, সীমা ফাতেমা, তাদের দিয়ে তুলির কাছে প্রস্তাবটা পাঠাইছে। সীমার ফাতেমা প্রস্তাব পাঠানোর পরে ভাবতে বলছিল তুলিরে যে তুই ভাইবা দেখ কি করবি, ও তোরে প্রপোজ করছে। পরের দিন আইসা বলতেছে যে ও কালকে সারাদিন খায় নাই, সারা রাত শুধু ভাবছে। এটা কাকে বলছে? আপনাকে বলছে? আমাকে বলে না, আমার সাথে কোনো যোগাযোগ নাই, আমার সাথে কথাই বলে না ওরা। তো কাকে এটা বলছে? এটা মুন্নারে বলতেছে। মুন্নারে বলছে? সুমি বলছে এটা? না, এটা বলতেছে সীমা আর ফাতেমা, ওই 2 ফ্রেন্ড যাদেরকে আপনি পছন্দ করেন না তেমন একটা। হ্যাঁ, মুন্নারে বলতেছে যে তুলি খুব ভাবছে, কালকে খাওয়া দাওয়া কিছুই করে নাই, সারাদিনই ভাবছে, ভাইবা টাইবা দেখলো যে না করব না। এখন আমার তো তৎকালীন রিয়াকশনটা ছিল না করলে না করুক, আমার কি আয় যায় এই টাইপের। কিন্তু মনে মনে তো খারাপ লাগা ছিলই। আর আমি ওই সবে খুব একটা এক্সপার্ট না। মুন্না আবার সীমা আর ফাতেমারে বললো কি, তোরা কইস তুলিরে যে মইনুল কইছে যে ভাবার কথা ভাবুক, কিন্তু খাওয়া দাওয়া যাতে অফ না করে। ঠিক আছে, মানে আপনার হয়ে বলেছিল আর কি? আমার হয়ে বলে দিছে। এই মুন্নাও কি আপনার ক্লাসমেট ছিল? হ্যাঁ, মুন্না মোটামুটি ভালো এক্সপার্ট ছিল আর কি। সে আমাদের ক্লাসে লাভ গুরু টাইপ। ওকে, সবার সমস্যা সেই সমাধান করে আর কি। আচ্ছা, এইসব সমস্যা সমাধান করে সে? আচ্ছা, জি। মুন্না এটা বলে দিছে। এখন ওরা বলছে কিনা তা আমি জানি না। আমার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যিত হলো। তো আমি ওইভাবেই আছি, চিন্তা ভাবনাগুলো আরো বাইরে গেছে, আরো ভাবতেছি, মানে কোনোভাবে আর ভাবনাটা মাথা থেকে আগে যে ভালো লাগাটা ছিল তার চেয়ে আরো বেশি বেড়ে গেল সম্পর্কে প্রত্যাখ্যিত হওয়ার পরে। হ্যাঁ, প্রত্যাখ্যিত হওয়ার পরে ভালো লাগাটা আরো বেড়ে গেছে। তো ততদিনে আমাদের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। ফাইনাল এক্সাম শুরু হওয়ার পরে ক্লাস 9 এর ফাইনাল এক্সাম। হ্যাঁ, ক্লাস 9 এর ফাইনাল এক্সাম। আমি সুমিরও বললাম যে, সুমির আমি আপা বলে সম্বোধন করতাম। আমি বললাম আপা, আর আপনিও বলতাম যে আপা কিভাবে কি করবেন জানি না। আর মুন্নারও একটা চাপ ছিল, মুন্না আমার বেস্ট ফ্রেন্ড। ও বলতেছে আচ্ছা দেখি কি করা যায়। পরীক্ষা আমাদের আসল পরীক্ষাগুলো শেষ, শুধু প্র্যাকটিক্যালগুলো বাকি। শেষ পরীক্ষার দিন কি করলো, মুন্না সবাই বের হয়ে যাইতেছে, আমি ওইখানে আমার ডাক দিল। তো ও কইতেছে যে তুলি তো আগে তোমার প্রস্তাব করছে, আমরা তোমারে কই নাই, তোমার সাথে দুষ্টামি করতেছিলাম, তোমার পরীক্ষা করতেছিলাম। আমি বললাম মানে কি কয়, তোমার প্রস্তাব ও আগেই গ্রহণ করছে, তোমার সাথে আছে, এখন তুমি কি ওর মুখ থেকে শুনবা? আমি আনইজি ফিল করতেছিলাম যে সরাসরি কথা বলবো, ব্যাপারটা আনইজি ফিল করতেছিলাম। আমি একটু বাহানা দিয়ে চলে আসলাম যে আমার একটু কাজ আছে, পরের দিন প্র্যাকটিক্যাল ছিল, পরের দিন শুনুন, এই বলে আসলাম। এখন মনে মনে তো আমি খুব নাচতেছি, দৌড় দিয়ে আসলাম। মুন্না রাস্তায় ছিল, মুন্নারে করলাম যে এই কাহিনী সুমি আমারে বললো এই হয়েছে, আগে প্রস্তাব গ্রহণ করছে। মুন্না বললাম আগেই ও এক্সপার্ট ছিল, ওর মনে সন্দেহ হয়েছিল, কিন্তু ও আমার সাথে ব্যাপারটা শেয়ার করে নাই। আচ্ছা, ঠিক আছে। এর পরের দিন গেলাম স্কুলে, পরীক্ষা দিতে গেলাম। ও ছিল কমার্সে, আমি ছিলাম সায়েন্সে। আচ্ছা, আমি আমার
ল্যাবে যেয়ে পরীক্ষা দিতেছি, প্র্যাকটিক্যাল চলতেছে, আর ওর তখন কৃষি চলতেছে, ও কৃষি প্র্যাকটিক্যালে পরীক্ষা দিচ্ছে। তো আমার পরীক্ষা তো সায়েন্সের সাবজেক্টেই 3টা, তো আমার সময় বেশি লাগতেছে, ও আগেই বের হয়ে গেছে। তো ওই দিন আর কথাবার্তাও হয় নাই, আর ওর মুখেও শোনা হয় নাই, আর মুখে শোনা হয় নাই। তো আমি জানি যে ও আমার পছন্দ করে, ওই নিয়েই আমি আসছি। ক্লাস 9 পার হইলাম, রেজাল্ট দিল, 10-এ উঠলাম। 10-এ উঠার পরে কি হলো, এখন মুন্না 10-এ উঠে স্কুলে অনিয়মিত হয়ে গেছে, স্কুলে ঠিক মতো আসে না। তো বাকি ফ্রেন্ড, শাওনের নাম বলছিলাম, বাউলের নাম, বাউল, আর আরেকটা ফ্রেন্ড ছিল বাবু। তো এই 2 ফ্রেন্ডের সাথে তখন আমি আবার ক্লোজ হয়ে গেলাম, মুন্নার অনুপস্থিতিতে ওদের সাথে ক্লোজ। তো বাবু আবার কেমন ছিল, ও সবার সাথেই তাল দেয়। তো তাল দিতে দিতে হইলো কি, এখন ও আমার শুধু তাল দেয় যে তুমি নাম্বার নাও না কেন। ততদিন আমার ফোন আছে, কিন্তু আমি নাম্বার যে চাইবো এই সাহসটা কেন জানি হইতেছে না। তো তুমি নাম্বার নাও না কেন। তো আমি কইতেছি কালকে নিমু, পরশু নিমু। তো হইলো কি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন, সেলিব্রেশনের কোনো রকম ইচ্ছা ছিল না, প্রশ্নই ওঠে না, কথাই তো হয়নি আপনার, কথাই হয় না। এখন বাকি ফ্রেন্ডরা তো স্কুলে ফুল টুল নিয়ে আসছে, বাবু জানি কোত্থেকে প্রায় 50-60টা ফুল নিয়ে আসছে, গোলাপ ফুল নিয়ে আসছে। এর মধ্যে একটা আমারে দিছে যে তুমি এটা আজকে তুলে রে দিবা। তো এখন আমি বলতেছি যে কেমনি দিমু, স্কুলের মধ্যে, স্কুলে মান সম্মানের ব্যাপার, তার উপর ওই দিন টিচাররা খুব অ্যাটেনশন মোডে ছিল, সবাই নজর রাখতেছে কি হইতেছে না হইতেছে, তো স্কুলে দেওয়া সম্ভব না। কি করলাম, আমি মুন্নারে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছি, মানে আগে ভাগে বের হয়ে একটা মোড় ছিল, যায় ওইখানে দাঁড়ায় আছি। এটা আমার মাথায় ঢুকে নাই যে সবার সামনে ফুল দিলে ব্যাপারটা কেমন দেখায় রাস্তার মধ্যে। এখন তুলি যাইতেছে, আমি ফুল নিয়ে সরাসরি ওর রাস্তা আটকে দাঁড়াইছি। আচ্ছা, আমি বললাম যে তোমার ফুল নিতেই হইব। কয় না, নিতে পারবো না। আমি কি কেন নিবা না, নিতে হইব। ও বললো কি যে আমার পিছে আছে, খালাতো বোন আছে, আদৌ ছিল না, ও বলছে আর কি। আচ্ছা, পিছে খালাতো বোন আছে, এর জন্য আমি আবার সরে আসলাম। তো সরে আসার পরে ও চলে গেছে ওই এলাকার একজন, আমি তারে চিনি, সে আমারে চিনি কিনা তখন পর্যন্ত আমি জানতাম না, মানে মুখ চিনা চিনে, আসলে আমি আমার নামটা জানে কিনা সেটা আমি জানতাম না। তো সে আমার কলার ধরছে, অবস্থা, হ্যাঁ, পথের মধ্যে আমি ফুল দিতেছি, ব্যাপারটা তো দৃষ্টিকটু। আমার কলার ধরে বুঝছে যে তুই রাস্তায় ফুল কেন দিলি। এখন মুন্না বলতেছে ভাই আপনার কি, ফুল দিছে, কয় আমার বই নয়। এখন মুন্নার সাথে আগে পরিচয় ছিল, মুন্না ওই খেলাধুলা করতো, তো ও খুব খেলাধুলা করতো, আমি আবার খেলাধুলার মাঠে আমার আনাগোনা কম ছিল, তো ওই বাবদ ওর পরিচিতি বেশি। ও কইতেছে তুই, যে আমার কলার ধরছে সে কইতেছে মুন্না তুই সর। আমিও বারবার মুন্নারে সরায় আমি নিজে কনভিন্স করার চেষ্টা করতেছি যে ভাই তেমন কিছু না, ও আমার সাথে রিলেশন করে, মানে আমি কনভিন্স করার খুব ট্রাই করতেছি। এখন হয়েছে কি, ওইখান থেকে আবার আমাদের স্কুল কমিটির একজন সদস্য যাইতেছে, তো আমি আবার ওরা ফলো করছি যে কমিটির সদস্য আইতেছে। এখন যদি দেখে আমার ওনার স্কুলের একজন স্টুডেন্ট রাস্তাঘাটে এরকম করছে, আমাদের স্কুলটা খুব স্ট্রিক্ট ছিল, তো ঝামেলা হইতে পারে স্কুলে। আচ্ছা, তো আমি কোন রকমের কনভেনশন, মানে কলারটা ছাড়ায়া দৌড় দিছি। গোলাপ, আমার রাগে মাথা ফাইটা যেতেছে, গোলাপ ফুল ছিঁড়া টিরা ফালা দিছি, বাসায় চলে গেছি। এখন বাসায় যে টেনশন হইতেছে খুব, আমাদের কমিটি মেম্বারটা দেখলো কি না। আর ওইখানে তখনও কি ক্লাস ক্যাপ্টেন? হ্যাঁ, তখন আমি ক্লাস ক্যাপ্টেন, পাশাপাশি আমাদের স্কুলের প্রিফেক্ট টিমের ভাইস ক্যাপ্টেন ছিলাম আমি। ওকে। আর ওই বাবদ আমার অনেকেই চিনে, স্কুলের স্টুডেন্টরা আমার চিনে, একটা বিষয় আছে। হ্যাঁ, মানে আমার ইনফরমেশনটা কে এটা করছে, এই ইনফরমেশনটা কমিটির মেম্বারটা খুব সহজে বাইট করতে পারতো। আচ্ছা, আমার খুব ভালো চিনি স্কুলের মধ্যে। আমি ভয় পাইতেছি যে কমিটির উনি যদি যাই না ফেলায়, আর স্কুলে যদি পরের দিন গ্যাঞ্জাম করে খুব ঝামেলা হইব, বাসার ডাকাডাকি, টেনশনে ছিলাম। মানে সচরাচর আমার যে ফিলিংসই থাকতো আমি বাসায় প্রকাশ করতাম না, বাসায় আমি স্বাভাবিক থাকতাম। তো ওই দিন আর করতে পারতেছি না। আম্মু এক পর্যায়ে আইসা জিজ্ঞেস করতেছে, কিরে তুই কি প্রেমে টেমে পড়ছস নাকি? আমি কি কও এগুলা, প্রেমে পড়ম কেন? না, তুই কেমন আনমনা হয়ে বসে রইছিস? আমি কি না, তেমন কিছু না। দেখতেছি বাসায় থাকলে ঝামেলা আরো বাড়বো, এর জন্য বাসা থেকে বের হয়ে গেছি। বাসা থেকে বের হয়ে যায়, এখন আমার মাথায় তো টেনশন একটাই, স্কুলে পরের দিন কি হইব। এখন পরের দিন স্কুলে যাব কি যাব না, কি করব, যদি ফ্লাশ হয় টিচারদের কি জবাব দেব, মাথায় এগুলোই ঘুরতেছে। এখন অন্য ফ্রেন্ডদের সাথে আমি ঘুরতেছি,
14 ফেব্রুয়ারি আমাদের ওইখানে একটা মাঠ আছে, মাঠে খুব জুটিরা ঘুরতে আসে। তো ওইখানে যে অন্যান্য দিন হলেও ওই দিন অন্য কখনো হলে ওইখানে যে আমি দুষ্টামি করতাম, জুটিদের করতাম, ডিস্টার্ব করতাম। কিন্তু আজকে আর সেটা মাথায় নাই, আজকে খুব টেনশনে আছি। একসাথেই আছি 3 জন, ওরা কথা বলতেছে, আমি চুপচাপ, আমার মাথায় একটাই টেনশন। ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এখন যে রাস্তাটায় গ্যাঞ্জাম হয়েছে, সমস্যাটা হয়েছে, ওই রাস্তাটা দিয়েই আমি যাইতেছি, ওই রাস্তা দিয়ে যাইতেছি। এখন যে আমার কলার ধরছিল সেই আবার আমার ডাক দিছে। এখন আমার তো মাথা গরম ছিল, আমার কথা লাগে আমার লগে আছে 2 জন, ইন টোটাল আমরা 3 জন। এবার যদি গ্যাঞ্জাম করে তাহলে মাইটটার একটা কিছু দিয়েই বলবো। তো এখন ও ডাক দিছে, তো আমি বেশ ভাবসাব নিয়ে গেছি কি হয়েছে। এখন সে আমার সামনে গইলা গেছে যে বেটা তোরে কি লিগা ধরছিলাম কলার জানোস? আমি বললাম কেন, কি হয়েছে ভাই? কয় তুই যে ফুল দিছস, পিছন দিয়ে একজন মুরব্বী আইতেছিল, আমি যদি তোরে না ধরতাম তাহলে মুরব্বীটা ধরতো, আর মুরব্বীটা যদি তোরে ধরে তাহলে খবর আসিল। ওই মুরব্বী থেকে বাঁচানোর জন্য তোর আমি কলার ধরছি, এর কারণে আর মুরব্বীটা আগায় নাই। আর তুই চলে যাওয়ার পরে করছে, ওই মুরব্বীটা আমার বলতেছিল যে ভাইস্তা তুই যদি না ধরতি তাহলে ওই পোলার আজকে খবর আসিল। আর আমি চিন্তা করলাম হইতেও পারে, ওই আমাদের যে এলাকাটায় সেখানে এরকম হইতেই পারে। এখন ওনার সাথে কথাবার্তা বলে বুঝলাম যে না, সে আমার বিপক্ষে ছিল না, আর আগে আমার চিনতো। আচ্ছা, মানে আপনাকে বাঁচানোর জন্য? হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য চিনতো, আর আমার বড় ভাইকেও চিনতো। তো ওই বাবদ বড় ভাইয়ের সম্পর্কে আরো বেশি আমাকে সেভ করার জন্য এটা করছে। তো তার প্রতি ক্ষোভ নাই। তো এখন তবু আমার মাথায় টেনশন, জানছি কিনা, কমিটির মেম্বারটা জানছি কিনা। এখন ওই এলাকার আরো আমার ক্লাসমেট ছিল, বন্ধু বান্ধব ছিল, মুন্নার ফ্রেন্ড সার্কেল ছিল। তো কোনোভাবে খবর টবর জোগাড় করলাম যে না, কমিটি মেম্বার কিছু জানে নাই, তো একটু নিশ্চিন্ত। তো পরের দিন গেলাম স্কুলে যেয়ে কি করছি, এখন আমি প্রিফেক্ট, তখন আমাদের খেলা চলে, প্রিফেক্টের ভাইস ক্যাপ্টেন হিসেবে মেয়েদের খেলাটা পরিচালনা করতাম আমি। আমার আন্ডারে মেয়েদের খেলাটা হইতো, পিটি হইতেছে। তো আমার দায়িত্ব পড়ছে মেয়েদের সাইডটা সামলাবো। মেয়েদের ওইখানে আমি দাঁড়ায় আছি। এখন আমি আমার মুখে রুমাল বাইদা রাখছি যাতে মানে আমার নাচিনে, কালকে অনেকের চোখেই পড়ছে এরকম একটা ঘটনা, আর আমার যাতে নাচিনে এর জন্য আমি মুখে রুমাল বাইদা রাখছি। তো আমার এক স্যার এসে আমার ডাক দিছে, কয় এখানে আসেন। স্যারটা আমাদের আপনি করে সম্বোধন করতো। তো গেলাম, রুমাল বাইদা রাখছেন কেন? স্যার ধুলাই সমস্যা, ধুলার জন্য শ্বাসের প্রবলেম হয়, তার জন্য রুমাল বাইদা রাখছি। তো সে বলতেছে রুমাল খুলা ফেলাইতে হইব। এখন রুমাল খুলা ফেলাইছি, এখন আর মেয়েদের দিকে আমি যাই না, আমি ছেলের দিকে দাঁড়ায় আছি। ওই দিন বেশ মানে লজ্জাজনক অবস্থাতেই খেলাটা পরিচালনা করতে হয়েছে। 14 ফেব্রুয়ারি এইভাবে গেল। 14 ফেব্রুয়ারি মারাত্মক ঘটনা, মার খেতে পাচ্ছি, জীবনের প্রথম ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, কি করলাম, মার্চের দিকে বোধ হয় আমি কি করছি, আমার ওই যে ফ্রেন্ড বাবুর কথা বললাম, বাবু আমার খুব দিচ্ছে যে ওর নাম্বারটা নিতে হইব। এখন আমি বললাম আচ্ছা নেই, নাম্বার নিতে হইব যখন নেই। তো স্কুল ছুটি দিছে, সবাই বাইরে যেতেছে। তো আমি আবার তুলিরে ডাক দিছি, আমি সামনের বেঞ্চে দাঁড়ায় আছি। আমাদের বেঞ্চটা ছিল, আমাদের ছেলেদের সাইডটা ছিল গেটের সাথে। তো আমি আমাদের সামনে দিয়ে যাইতে হইব। আমি দাঁড়ায় আছি সামনের বেঞ্চে, ডাক দেওয়ার পরে কি হয়েছে, এখন ওর রিয়াকশনটা এমন ছিল, মানে ভয় পাইছে, লজ্জা পাইছে, সব মিলে এমন রিয়াকশন ছিল, কেউ ওর ফাঁসির রায় শোনায় দিছে, মানে ওর মুখের দিকে আর তাকানো যায় না। তো আমি ডাক দেওয়ার পরে আমি বললাম যে তোমার নাম্বারটা দাও। তখন ও কইতেছে যে আমার তো নাম্বার নাই, আমি মোবাইল চালাই না। আমি বললাম নাম্বার নাই তো যেই নাম্বার দিয়ে তোমার সাথে যোগাযোগ করা যাব সেই নাম্বারটাই দাও। তো এখন ও নাম্বার দিবে, কিন্তু আমার সামনে ইতস্তত বোধ করতেছে, এটা বুঝতে পারি। আমি বললাম, এখন আমার আরেকটা ক্লাসমেট ছিল মেয়ে, আমি বললাম যে ওর কাছে নাম্বার দাও, তুমি আনইজি ফিল করতেছো, আমি বুঝতেছি, আমি চলে যাই, আমি বাইরে দাঁড়াই, তুমি ওর কাছে নাম্বার দিয়ে চলে যাও। ওর কাছে নাম্বার দিছে, আমিও বের হয়ে গেছি, আমি বাইরে দাঁড়াচ্ছিলাম, ও চলে গেছে। পরে আমি এখন নাম্বারটা আমি নিছি, কিন্তু কখন ফোন দিব সেটা জিজ্ঞাসা করি না, কারণ আমি জানি এটা ওর বাসার নাম্বার, অসময়ে ফোন দিলে ঝামেলা। তো এখন আমি আবার ওই যে নাম্বারটা নিছে তারে বলে রাখছিলাম যে এটা জিজ্ঞাসা করতে। তো ওর সাথে আবার আমার যারা জিজ্ঞাসা করতে বলছিলাম ওর সাথে আমার বিকালবেলা দেখা হয়েছে 5টার দিকে দেখা হয়েছে। ও বলতেছে যে তোমার তো 3টা বাজে ফোন দিতে বলছিল, ফোন দিছো কিনা? আমি কিভাবে জানাম 3টা বাজে ফোন দিতে বলছে, তুমি কি মানে জানাইছো? ওই দিন এখন আমাদের এর পরের দিন হলো গিয়া গ্রীষ্মের ছুটি ছিল। এখন ফোন তো দেওয়া যাবে না, তার উপরে ছেলে কণ্ঠে একটা মেয়ের বাসায় ফোন গেলে। তো কি করলাম, আমার এক ফ্রেন্ড আছে, ওর কণ্ঠটা একটু মেয়েলি টাইপের, মানে কেউ ফোনে কথা বললে বুঝতে পারবে না ছেলে কথা বলতেছে না মেয়ে কথা বলতেছে।
তো এখন আমি আমার নাম্বার দিয়ে ফোন দিই নাই, আরেকজনের নাম্বার দিয়ে ফোন দিচ্ছি যে তুই কথা বলবি, কথা বলে তুলির চাবি। তো ও কি করছে, ফোন দিছে। এখন ফোন দিয়া ও কনফিউজ হয়ে গেছে যে তুলির সাথে কথা বলতেছে না তুলির মার সাথে কথা বলতেছে। তো এখন ও বলতেছে যে তুলিরে দেন, আন্টি তুলিরে দেন। এখন ওইখানে তুলি ছিল, তুলি বলতেছে যে আমি তুলি, বলো। এখন ও কনফিউজ হয়ে গেছে যে আসলে কে। পরে আরো 2-3 বার ফোন দেওয়ার পরে যখন কনফার্ম হয়েছি, তখন ফোনটা আমি নিয়ে আমি কথা বলতেছি। তখন ওর ফুফাতো বোনের ছিল, বিয়ে ছিল, বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত। তো কি হলো, বেশ অনেকক্ষণ কথা বলছি। ও নার্ভাস ছিল, ও আসলে কোনো ছেলের সাথে কথা বলে নাই এর আগে, আমি মানে এই ব্যাপারটা আমি কনফার্ম। তো আমি আমার সাথেই কথা বলতেছে, তো ও নার্ভাস ছিল। আমি কথা বলার শেষমেশ কিছু খুঁজে না পায়া 10 মিনিট কথা বলার পরে আমি জিজ্ঞেস করতেছি ভালো আছো। তো আমার আশেপাশে যারা ফ্রেন্ডরা ছিল তারা সবাই হাসাহাসি শুরু করে দিছে, এতক্ষণ কথা বলার পরে ভালো আছো। তো ও একটু হাসা দিছে, হাসা দেওয়ার পরে ও বলতেছে হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আমি বললাম হ্যাঁ ভালো আছি। কথা শেষ হলো কিভাবে, ওর ফুপু ডাক দিছে, বিয়ের বাড়ি ফুপু ডাক দিছে। ও বলতেছে যে ফুপু ডাকতেছে। আর একটা জিনিস আমার মানে ওই দিনের কথাটা খুব ভালো লাগছিল যে আপনার কথা শেষ হয়েছে, মানে ব্যাপারটা আমার কাছে খুব অ্যামেজিং ছিল, অ্যামেজমেন্ট টাইপের ছিল যে আপনার কথা শেষ হয়েছে। আমি বললাম না শেষ হয় নাই, এখনো চালাবো। তো ও বলতেছে যে ফুপু ডাক দিছে, কথা বলা যাবে না। ও ফোন কাটা দিছে, ফোন কাটা। এখন আমি তো নাচানাচি করতেছি, ফার্স্ট গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বললাম। তো মুন্না যখন ফোনে কথা বলছে মুন্না সেখানে উপস্থিত ছিল না। পরে মুন্নার সাথে দেখা হওয়ার পরে মুন্নার আমি বললাম যে মুন্না কথা তো বলছি। ও বলতেছে কার সাথে? আমি বললাম তুলির সাথে। কই সত্যি? ও মানে ব্যাপারটা বিশ্বাস করতে পারতেছে না, তুলির সাথে কথা বলছি এই টাইপ। তো বললো নাম্বার কিভাবে নিছো, সব ইন ডিটেলস জানাইলাম যে এইভাবে নাম্বার নিছে, এইভাবে কথা বলছি। এরপরে আমি প্রতিদিনই ফোন দিই, মানে যখনই চান্স পাই ফোন দিই, কিন্তু ও ফোনে কথা বলে না, ফোন ধরে বসে থাকে না, ফোন ধরেও না, তাহলে মানে কেটে দেয়, ফোন কেটে দেয়। ওটুকুই আপনার ভালো লাগতো? ঠিক আছে, ফোন তো কেটে দিয়েছে না, মানে ব্যাপারটা আমার কাছে আরো খারাপ লাগতো, আমার সাথে কথা কেন বলবেন না। মানে এটা কি ও বলেছিল যে ওর বাসায় ফোন ধরাটা খুব সমস্যা? হ্যাঁ ওরকমই ছিল, মানে ওর বাসায় ফোন ধরাটা টাফ ছিল, তো ফোন কেটে দেয়। তো আমার কাছে খুবই খারাপ লাগতো, ফোন কেন কাটবে। ও আমাদের এই সাইড আমাদের এলাকায় পড়তে আসতো, তো আমি আবার করতাম যে আমি রাস্তায় দাঁড়ায় থাকতাম দেখার জন্য। আমি বলতাম এটারে অফিস করতে যাই, ডিউটি দিতে যাই, মজা করে আমরা বলতাম ডিউটি দিতে যাই, ডিউটি দিতাম, রাস্তায় যাই দাঁড়ায় থাকতাম, রাস্তা দিয়ে যাইতো। এখন ফোন বারবার কেটে দেয়, আমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগতেছে। একদিন কি করলাম, পিছে যাইতেছি, পড়া যাইতেছে, পিছু যাইতেছি, তো একজনের দিয়া কইলাম ফোন ধরতে। এখন ফোন ধরতে পারবো না, তো আমার এক ফ্রেন্ড, আমি মোবাইলের ওই যে বিভিন্ন যে অফার টফার এইসব সম্পর্কে আমি অতটা অবগত ছিলাম না, আমার জাস্ট ফোন আসবে ফোন দেবো এতটুকুই। তো আমার আরেক ফ্রেন্ড বললো কি, তো বাংলালিংক নাম্বার, তোমার বাংলালিংক নাম্বার, মেসেজ মেসেজ করো। তো আমি চিন্তা করলাম বেশ মেসেজ করি, তো মেসেজ করলাম। ফার্স্ট মেসেজটা এরকম ছিল যে তুমি কেন আমার ফোন ধরো না, তোমার সাথে কথা বলতে না পারলে ভালো লাগে না, এটা কি তুমি বুঝো না, এই টাইপ। আমার মেসেজ দেখা যে ফ্রেন্ড আমার বুদ্ধিটা দিয়েছিল সে আবার বলতেছে বাহ তুমি ফার্স্ট টাইমই এত ভালো মেসেজ দেখছো। আমি বললাম লেখছি, ভালো হইলে ভালো হয়েছে। তো এখন ফোনে কথা বলতে পারবো না, কিন্তু মেসেজের অ্যান্সার দেয়, মেসেজে কথা। তো মেসেজ করে যে বাসায় মানুষজন আছে এই জন্য কথা বলতে পারি না। এখন একটা অল্টারনেটিভ তৈরি হয়েছে, যোগাযোগ তো যোগাযোগ হচ্ছে, হ্যাঁ অ্যাটলিস্ট যোগাযোগ হইতেছে। তো 2 দিন এইভাবে কথা বললাম, এর মাঝখানে আরেকদিন ফোন দিছিলাম। ওই দিন ফোন দেওয়ার সময় ফোন কাটার আগে আই লাভ ইউ বলছিলাম, কিন্তু ও শোনে নাই। মানে ব্যাপারটা এমন ছিল, ওই বিয়ে বাড়িতে ব্যস্ত, ও শোনে নাই। ও করে মানে 4-5 বছর লাগলো সরাসরি আই লাভ ইউ বলতে, তারপরও সে শুনলো না। আচ্ছা, তো মেসেজিং এ যোগাযোগ চলছে, মেসেজে কথাবার্তা চলতেছে, ক্যাজুয়াল কথাবার্তা, কেমন আছো, খাইছো টাইছো এইসব। তো এখন কি করলো, আমি একদিন মেসেজ পাঠাইছি, মানে মেসেজ পাঠাইয়া লাস্টে আই লাভ ইউ লিখছি। এখন ওই মেসেজটারও অ্যান্সার দিছে আই লাভ ইউ, মানে আমি তো তোমার ফ্রেন্ড হিসেবে দেখি। আমি আকাশ থেকে বললাম, মানে তুমি আমার ফ্রেন্ড হিসেবে দেখো, মানে তুমি তো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছো, তুমি আমার গার্লফ্রেন্ড। কয় না, আসলে করছিল নাকি? না, মানে আপনি জোর করে একটু মানে করলেন? না, ব্যাপারটা অন্যরকম ছিল। তাহলে তো আমি কি করলাম, এখন আমি আকাশ থেকে পড়ছি যে আমি জানি ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে। এখন ও বলতেছে যে ও প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাই। তো আমি মুন্নার কাছে তো বলেছিল যে প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, ওই সেই ইনফরমেশন। রাইট, ওকে, আপনি তো ওটা ধরেই এগোচ্ছিলেন আলটিমেটলি। মুন্নার গার্লফ্রেন্ড বলছিল যে
যে প্রপোজাল অ্যাকসেপ্ট করছে। আমরা একটু অনেক দূরে রেখে এসেছি গল্পটা, সে কারণে আমিও কিছুটা ভুলে গিয়েছিলাম। আসলে মিথ্যা ইনফরমেশন দিয়েছিল। হ্যাঁ, আমাকে মিথ্যা ইনফরমেশন দিয়েছিল। তো আমি কি করলাম, মুন্নারে যে ধরলাম যে কি ব্যাপার, আমার তো এই কথা বলতেছে। মুন্না আবার ধরছে ওর গার্লফ্রেন্ডে। মুন্না খুব ডমিনেটিং স্বভাবের ওর গার্লফ্রেন্ডের প্রতি। তো গার্লফ্রেন্ডে ধরছে, তখন ওদের মাঝখানে কি ব্রেকআপ চলছিল নাকি মনে নাই ঠিক। আমি জানতে পারলাম যে হালকা আভাস পাইছি যে সুমি হয়তো আমার সাথে মিথ্যা কথা বলছে। তো আমি তুলিরে বললাম, সুমি তো আমার সাথে এটা বলছে। এখন তুলি ইসের সাথে যোগাযোগ করছে, সুমির সাথে যোগাযোগ করছে যে কি ব্যাপার, তুই এটা কেন বলছিস। তো তুলি কি, সুমিও অ্যান্সার দিছে যে মুন্না ওর গার্লফ্রেন্ডের উপর চাপ খাটাইছিল যে যদি আমার সাথে তুলি রিলেশন না করে তাহলে ও রিলেশন রাখবে না সুমির সাথে। তো সুমি এই জন্য সে মিথ্যা ইনফরমেশন দিয়েছে, এর জন্য সে আমার মিথ্যা ইনফরমেশন দিয়েছে। এটা আবার আমি মুন্নার সাথে শেয়ার করলাম যে তুলির সাথে তো সুমির কথা হয়েছে, সুমি এর জন্য এটা করছে। মুন্না আরো খেপে গেছে। মুন্না খেপে গিয়ে সুমির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করতেছে, যোগাযোগ করতে পারতেছে না, কারণ অন্য এলাকায় আর ওর তখন পার্সোনাল ফোন ছিল না সুমির। যোগাযোগ করার পরে কনফার্ম হলাম যে এই কাহিনী। তো এখন আমি আবার তখন কি করলাম, তখন নিজেরা সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছিলাম যে আচ্ছা, যদি প্রথমেই একসেপ্ট করে নিত, ব্যাপারটায় কোনো ছিল না, চার্ম ছিল না, মানে ব্যাপারটা সোজা সাপটা চলে যেতেছে, হয় না ব্যাপারটা। এখন একটু চ্যালেঞ্জ আসছে, এটা চ্যালেঞ্জ হিসাবে নেই। মন টন তখন খারাপ ছিল, স্বাভাবিকভাবে তৎকালীন সময় একটু গানের প্রতি ঝোঁক চলে গেল। এর আগে আমি গান শুনতাম না। কি শোনা শুরু করলেন? কি ধরনের গান শুনতেন? গান শুনতাম আমি খুব বেশি শুনতাম রাহাত ফাতে আলী খানের জারুরি থা একটা গান ছিল। ব্যাপারটা ওই গানটা আমার কাছে ইন্সপিরেশন মিলে যেত, আমাকে ইন্সপিরেশন দিত আর কি। আচ্ছা, ইন্সপিরেশন দিত। কি করলাম, এখন আমার শুরু করতে হইব গোড়া থেকে, মানে যা গেছে ওগুলো সবই বাদ। এখন আমার নতুন করে ইমপ্রেস করতে হইব তুলিরে। তো আমি কাঁচা ব্যাপারটা একেবারে আন করা মুন্নারে ধরলাম যে কিভাবে কি করুম বলো। আচ্ছা ভাই, আপনি মুন্নাকে লাভ গুরু মানেন, রাইট? তো মুন্না তো নিজেই ফেইল, মানে সে নিজেই তো তার গার্লফ্রেন্ডকে ঠিক মতো ম্যানেজ করতে পারছে না। আচ্ছা, ওকে ফাইন, তারপর আপনি মুন্নাকে গুরু মানছেন। ও এই ব্যাপারে কাঁচা, আর বাকি ওর সমস্যাগুলো আমি ট্যাকেল দিয়ে থাকি। বাকি লাইফে যা সমস্যা আছে একজন আরেকজনের ট্যাকেল দিয়ে রাখি আর কি। তো মুন্না বললো যে কথা বলো, কিন্তু কোনো দিকে যাবা না, মানে একেবারে কোনো দিকে যাবা না, না লাভে যাবা না ফ্রেন্ডশিপে যাবা। এটা একটা ভালো পরামর্শ দিয়েছে। ফ্রেন্ডশিপে যদি যাও তাহলে হবে কি ও শিওর হয়ে যাবে যে ওর প্রতি তোমার কোনো ফিলিংস নাই। আর যদি লাভে যাও, যদি না করে দেয়, তখন তুমি আর কথা বলতে পারবা না। রাইট, ভেরি গুড অ্যাডভাইস আমি যেটাকে বলবো। তো এখন আমি ওইভাবেই কথা বলতেছি, মুন্নার পরামর্শ অনুযায়ী কথা চালায় যেতেছি, না ফ্রেন্ড না গার্লফ্রেন্ড, ওইভাবেই কথা চলতেছে। এখন তখন কি হলো, আমার একটু মুড অফ ছিল। আর যতটা না মুড অফ ছিল, তার চেয়ে বেশি ভাব নিতাম তুলির কাছে। যে মানে জিজ্ঞাসা করলে কি করো, সোজা সাপটা অ্যান্সার আসে যে গান শুনি বা এটা করি ওইটা করি। আমি বলতাম একলা বসে আছি, বা স্যাড সং শুনি, স্যাড সং কেন শোনো, মন খারাপ। মানে আমার ভাবটাই ছিল আমি খুব কষ্টে আছি, ইমোশনাল ব্ল্যাকমেইল যারে বলে, ওইভাবে কথা বলতে। কিন্তু কষ্টটা যে ওর জন্য পাচ্ছেন সেটা ওকে বলতেন না? না, ও তো বুঝতে পারতো যে বিষয়টা। ওর সাথে আমি শেয়ার করতাম যে সুমির এটা করা ঠিক হয় নাই, কষ্ট, এরকম শেয়ার করতাম, বলতাম। কিন্তু ও খুব একটা প্রশ্রয় দিত না আমার কথাবার্তাগুলো, ও ক্যাজুয়ালি নিত। তো তখন আবার কি ছিল, আমি চালাইতাম একটা জাভা মোবাইল। তো কি করতাম, অনলাইন থেকে গুড নাইট গুড মর্নিং উইশগুলা আমি করে রাখতাম, কপি করে রাখা দিতাম। তো ওগুলা আমি সকাল বিকাল ছিল আর কি, রুটিন ছিল পাঠানো। আচ্ছা, সকাল বিকাল বেশ বড় বড় মেসেজ। এই একটা বিষয়, মানে আমি জানি না অনেকে হয়তো প্র্যাকটিস করেন যে একটা মানুষকে বারবার নখে রাখলে ওই মানুষটা সামহাউ কোনো না কোনোভাবে ওই মানুষটা ব্যাক অফ দ্য মাইন্ডে তাকে কিন্তু নিয়ে নেয়। হ্যাঁ, তো আমি জানি না এই পরামর্শ কি লাভগুরুর কাছ থেকে নিয়েছিলেন? না, এটা আমার নিজের আবিষ্কার। ওকে, হ্যাঁ বলুন। তারপর তো সকাল বিকাল মেসেজ পাঠাইতাম। আর বিকালবেলা আমি এমনও করছি, সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা উইশ করতাম, মানে শুভ সন্ধ্যা লিখে একটা মেসেজ পাঠিয়ে দিতাম। মাইন্ডে থাকতে হবে, যেভাবে হোক ওর মাইন্ডে থাকতে হবে, মানে ও যাতে বোঝে যে না আপনার মাথার মধ্যে সবসময় ঘুরতেছে। এমন হয়তো আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতেছি, ওই কথা বলার মাঝখানে মোবাইল চালানোর ততদিন আমি এমন এক্সপার্ট হয়ে গেছিলাম, আমি না দেখে মেসেজ টাইপ করতে পারতাম, মানে সারাদিন ওর সাথেই। আর একদিন কি হলো, কখনোই ও আমার আচরণগুলোর প্রশ্রয় দিত না, আর ওর নিজের ফিলিংসও কখনো এক্সপ্রেস করতো না। একবার ও আমার মেসেজ পাঠালো, আমি উইশ করছি রাত্রে যে তুমি যে আমার উইশ করো সকাল বিকাল,
আমার কাছে খুব ভালো লাগে, এটা বন্ধ করো না কখনো। প্রশ্রয় তো পাইলাম একটু, তো মেসেজ আমি চালাই সকাল বিকাল দুপুরে রাতে সন্ধ্যায় কোনো সময় উইশ করার বাকি নাই। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এটা যে কোনো ক্ষেত্রে এটা খুব বড় মাপের একটা সাইকোলজি। সেটা হচ্ছে যে একটা মানুষ আপনাকে পছন্দ করুক আর না করুক, আপনি যদি কন্টিনিউয়াসলি তাকে প্যাম্পার করেন বা কন্টিনিউয়াসলি আপনি তাকে যদি নক করেন, হঠাৎ করে আপনি বন্ধ করে দেবেন, তখন দেখবেন ওই মানুষটা অটোমেটিক্যালি আপনাকে মিস করা শুরু করেছে। যাই হোক, হ্যাঁ শুনি সামনে থেকে। এই ব্যাপারটা আমিও করতে চাইছিলাম। মুন্নারে বললাম যে আচ্ছা আমি তো দেখতেছি বেশ উইক হয়ে গেছে, এখন কথা কি অফ করে দিমু? ও বলতেছে না, এত কম সময়ে অফ করা ঠিক হইব না, চালিয়ে যাও। মানে ফায়ার করার সময় এখনো আসেনি, আরো একটু কাছে আসতে দাও নিশানাকে। আর ও একটা কথা বললো যে এই সকল ক্ষেত্রে যতটা না প্রোগ্রেস হয়েছে তার চেয়ে কম ভাবতে হয়, কারণ বেশি ওভার কনফিডেন্স হয়ে গেলে প্রবলেম, মানে ব্যাপারটার ইমপ্রেস করাটা আর হয়ে উঠবো না। তো তার কারণে আমি চালাই যেতে তো মেসেজ করতেছি। আমার মোবাইলে একবার কি ছিল, আমি ওর জন্য আলাদা মেসেজ টোন সেট করে রাখছিলাম, যেটা ছিল একটা গান। মানে মেসেজ আসলে তো সচরাচর একটু টুংটাং আওয়াজ হয়, তারপরে হয়ে যায়। ওর জন্য আমার পুরো গান সেট করে রাখতাম, ও যখনই মেসেজ পাঠায় পুরো গান বাজবে। পুরো গান বাজবে, আমি ঘুমিয়ে থাকলেও পুরো গান বাজবে। এটা কি ক্লাস 9 এর ঘটনা না ক্লাস 10 এর ঘটনা? এটা 9 এর শেষে। একবার রাত 3টা বাজে মেসেজ পাঠাইছে যে তুমি ঘুমাইছো। আমার ঘুম খুব গভীর, আমি ঘুমানো অবস্থায় যদি কেউ বমও ফাটায় আমি টের পাবো না, এতটা গভীর। মেসেজ শুনে উঠে গেছে, কিন্তু মেসেজ টিউনের কারণে আমার ঘুম ভেঙে গেছে। আমি আবার ঘুম থেকে আমি নিলাম কে ঘুমাইছে, আমি তো জায়গায় আছি, আমি এখনো জাগ না। বেশ মেসেজ করলাম, ফজরের আজান পর্যন্ত মনে হয় কথাবার্তা বললাম, তারপরে ঘুমাইলাম। তো ক্লাসমেটরা সবাই জানে যে আমাদের রিলেশন আছে, আমরা রিলেশন করি, কিন্তু আমি, মুন্না আর ওই জানে আসল ঘটনাটা কি। রমজান আসলো, রমজানের সময় মেসেজ করাটা আরো বেড়ে গেল। রাত্রে যখন সাহারি করতে উঠতাম তখনও কথা, সাহারি করতে উঠা একেবারে পর্যন্ত, ঘুম না আসা পর্যন্ত মোবাইল টিপতেন সারাদিন। বাসায় এগুলো ফলো করতো না যে সারাদিন মোবাইল টিপে? ভাইয়া ফলো করছিল, ভাইয়া বেশ কয়েকবার হুমকিও দিচ্ছে যে তোর মোবাইল নিয়ে নিমু, পড়ালেখায় মনোযোগ দিয়ে এসএসসি আসতেছে। বেশ মানে ভাইয়ার একটু সেভে রাখতাম, ভাইয়ার সামনে করতাম না। আর আমি ওর নাম্বারটা সেভ করে রাখছিলাম 1-1 দিয়ে, মানে যদি কখনো ফোন আসে বা মেসেজ আসে 1-1 দেখাতো, 1-1 দেখাতো, অফিসের নাম্বার। তো ওইভাবে কথাবার্তা বলতাম। রমজানে প্রচুর কথা, আমি বেশ ধার্মিক প্রকৃতির, মানে ধার্মিক প্রকৃতির ছিলাম, মৌসুমী ধার্মিক বলা যায় অনেকটা। তো ওইবার কি হলো, আমার নামাজটা সব শেষ, নামাজও এটা হয়, কিন্তু এটা ও যেটা বলছে সেটা হয়তো আপনারা যারা শুনছেন তারা ভালো চোখে দেখবেন না বিষয়টাকে, যারা ধর্মীয় ভাবে বিষয়টাকে নিচ্ছেন। বরং বিষয়টা কিভাবে না নিয়ে ওর সিচুয়েশন যেটা হয়েছে সেটাই আমরা এখানে শোনানোর চেষ্টা করছি। এটা হয় কিন্তু, মানে নামাজ কালাম ছেড়ে দেয়, লেখাপড়া ছেড়ে দেয়, নিজের প্রতি কোনো খেয়াল থাকে না, মানে পুরোপুরি একটা জায়গায় মানে সেন্টার যেটাকে বলা যায়। হ্যাঁ বলেন। সারাদিন মেসেজ করতে থাকতাম, আর ওর খাবার নিয়ে আমি খুব রাগ করতাম। খাবারটা আবার একবারে ঠিক, মানে একেবারে অনিয়ম। আপনি তখন এই পার্সোনাল বিষয়গুলোতেও ইন্টারফেয়ার করা শুরু করে দিয়েছেন? তখন মানে এতটা ইন্টারফেয়ার করলাম, মানে বলতাম যে তুমি যদি না খাও আমি খাবো না, তোমার খেতে হবে। সে প্রশ্রয় দিচ্ছিল? না, এগুলো প্রশ্রয় দিতেছিল। তো আমার এক ফ্রেন্ড, এর মাঝখানে একবার আমার এক ফ্রেন্ড জিজ্ঞাসা করলো যে তুমি কি ওরে বিয়ে করবা? আমি বললাম দেখো ভাই, যারা মানে রিলেশনের শুরুতে কেউ এটা ডিসাইড করে নেয় না বিয়ে করবো না কি করব, পরিস্থিতি বইলা দেয় যে কি করতে হইব। তো এখন এভাবে কথা, তুলির সাথে আমার কথা চলছে, অনবরত চলতেছে। কথা বলতে তো একটা জিনিস আমার মাথায় আসলো, আমাদের ওই এলাকাটার যেই, আর ওরা ওই এলাকার স্থানীয়, ওইখানে যে সামাজিক প্রেক্ষাপটটা, সেইখানে মানে মেয়েদের খুব একটা পড়ালেখাও করায় না, আর বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি চিন্তা করলাম, আচ্ছা এটা তো সম্ভব না, আমাদের যে সামাজিক প্রেক্ষাপটটা তাতে সম্ভব না। কোন এই ততদিনে মানে আমার ভালো লাগাটা বেশ গভীর ভালোবাসায় পরিণত। সম্পর্ক, এটার তো কোনো ভবিষ্যৎ নাই। তো কষ্ট যা লাগার আমারই লাগুক, এখনই বোধহয় আমার পিছে আসা উচিত, কারণ পরবর্তীতে কষ্টটা ওরও লাগবে আর কষ্টটা আরো বাড়বে। এখন আমার এক ফ্রেন্ড আবার জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, কথাবার্তা হয়? আমি বললাম, ততদিনে আমি কথাবার্তা একটু কমাই দিছি, কথাবার্তা বলি না বললে চলে, কথাবার্তা বাদ দিয়ে দিছি। এখন ও বলতেছে কেন বাদ দিছো কেন? আমি বললাম দেখো আমাদের যে পরিস্থিতি, তাতে ব্যাপারটা করা যায় না, পরবর্তীতে ব্যাপারটা আরো গভীর হলে কষ্ট আরো বাড়বে।
তাই এখানেই এটা কুইট করে দেওয়া ভালো, এখানেই শেষ করে দেই, এখানেই শেষ করে দেই। তো ওইখানে শেষ করলাম, তারপরও মানে মন মানে না। শেষ করলেন বলতে কি মানে নিজে থেকে শেষ করলেন নাকি ফর্মালি বলে শেষ করলেন? যোগাযোগটা অফ করে দিছি। যোগাযোগটা হঠাৎ করে অফ করে দিলেন? হ্যাঁ, যোগাযোগটা হঠাৎ করে অফ করে দিছি। আচ্ছা। তারপরে তবুও মানে মন মানে না, তবুও মাঝে মাঝে কথা বলতাম। এই সপ্তাহে 2 দিন 1 দিন কথা বলতাম। কথা বলতে বলতে এখন টেস্ট চলে আসছে। এখন চিন্তা ভাবনা করলাম যে সামনে টেস্ট, পরীক্ষা আমারও দিতে হইব আর ও দিব। এখন যদি কথাবার্তা চালা যায় পরীক্ষাটা খুব খারাপ হইব। এর জন্য টেস্টের সময় মাঝে মাঝে কথা বলতাম, টেস্টের পরে যোগাযোগ একেবারেই অফ। আচ্ছা, যোগাযোগ অফ। এসএসসির সময় শেষের দিকে একটু কথাবার্তা হয়েছে। তো এরপরে হলো কি, আমার মোবাইলটা ভাঙে গেল না জানি কি হলো, মানে মোবাইল ছিল না তখন আমার হাতে। আচ্ছা। তো এসএসসির পর থেকে ইন্টারে ভর্তি হওয়ার আগ পর্যন্ত কথাবার্তা বলতাম না। এসএসসির একবার প্রশ্ন আউট হয়েছিল আমাদের সময়, একটা প্রশ্ন দেওয়ার জন্য তখন একটু যোগাযোগ করছিলাম যে প্রশ্নই করো, তো প্রশ্নের ছবি তোলা ছিল আর কি, তোমার কিভাবে পাঠাবো। ও আর এক বোনের ফেসবুক আইডি দিছিল। জি। তো ফেসবুক আইডিতে আমি ব্যাপারটা মেসেজটা করে দিলাম। তখন আমার ফেসবুক ছিল, ও ফেসবুক চালাইতো না, ও আগে চালাইতো, তখন আর চালায় না। আচ্ছা। ওইখানে যোগাযোগ শেষ, কথাবার্তা হয় না। টেস্ট আমাদের এসএসসির রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পরে এখন ভর্তির পালা। ভর্তির ব্যাপারে এখন আমাদের ওইখানে যে গভর্নমেন্ট কলেজটা আছে, সেই গভর্নমেন্ট কলেজটা এখন ভর্তি হইতে হইব। তো ওইখানে আবার ভর্তি বাণিজ্য। কিন্তু আপনি যে যোগাযোগটা অফ করলেন এই সময়টাতে তুলি চেষ্টা করতেন আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য? না, ও কখনোই চেষ্টা, ও কেমন ছিল মানে ওর আবেগ ওর মধ্যেই ও লুকায় রাখতো, কখনো প্রকাশ করতো না। আর ও আমার চেয়ে বেশি বাস্তববাদী একটু। তো এখন ভর্তির সময় আসলো। আমাদের সময়ই তখন 10টা কলেজে ভর্তির অ্যাপ্লাইয়ের চলতো। তো এখন আমার টার্গেট ছিল, আমার ভাইয়ের ওই গভর্নমেন্ট কলেজটা আবার একটু বন্ধু বান্ধব ছিল, তো আমার টার্গেট ছিল ওইটাই ভর্তি হবো। কি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা। ও হয়ে গেছে, ও চান্স পেয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আর ভর্তি হতে পারি নাই। কিন্তু আমার ফ্রেন্ড ভর্তি হতে পারছে। আমার ফ্রেন্ডারে আবার আমার ভাইয়া ভর্তি করাইছে। মুন্না? না, এটা ছিল আমির। আচ্ছা। আমি ভর্তি হতে পারি নাই, আমি হলাম অন্য কলেজে ভর্তি। তো ওইখানে ভর্তি হওয়ার পরে এখন তুলির যে বোনটার আইডি আমাকে পাঠাইছিল প্রশ্ন নেওয়ার জন্য, তার সাথে আমার কথাবার্তা হয়। জি। তার সাথে যোগাযোগ হয়। যারা ভাইয়া কলেজে ভর্তি করাইছিল, ও আবার তুলির সাথে মেসেজে যোগাযোগ করতো। আচ্ছা। মেসেজে যোগাযোগ করতে করতে একসময় আইডি পাইছে। মানে তুলি ততদিনে একটা মানে কলেজ উঠে একটা ফেসবুক আইডি খুলছে। তো আইডিটা আমারে দিল, আমি ওরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে এখন ও মানে ব্যাপারটা ও কনফিউজ ছিল, আমি যাই না পাঠাইছি না যাই না পাঠাইছি। এর জন্য ওর বোন রে দিয়ে আবার আমারে জিজ্ঞাসা করাইছিল। ওর বোন আবার এইভাবে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনি কি তুলির আইডি জানেন? আমি বললাম হ্যাঁ জানি তো। কয় বলেন তো কি? আমি বললাম আইডিটার নামটা বললাম। তো বলে ও আচ্ছা। তো মানে কনফার্ম হলো আমি যাই না পাঠাইছি কিনা। তো এখন তুলির ওই বোনটার সাথে আমার যোগাযোগ হইতো। তো একদিন কি হয়েছে, তুলির আইডি থেকে আমার আইডিতে একটা মেসেজ আসছে, অনেকটা এরকম ছিল যে আপনার কি মন খারাপ? আমি বললাম না, আমার মন খারাপ হবে কেন? এটা কি তুলির আইডি ছিল না? তুলির আইডি ছিল। এবং তুলি নক করেছে? হ্যাঁ, তুলি নক করছে। এখন আমি জিজ্ঞেস করলাম আমার মন খারাপ থাকবে কেন? ও বললো না, ওর যে বোন ছিল ওই বোন বলছে আর কি যে আমার মন খারাপ। তো মানে ওর বোনের সাথে আমি শেয়ার করতাম ব্যাপারগুলা, যে কিভাবে কি হয়েছে, কেমন সম্পর্ক তুলির সাথে, এগুলো শেয়ার করতাম। ওর বোন ওরে বলছে যে আমার মন খারাপ। তো ওর বোন এটা বলার কারণে ও আমার নক করছে। তো এই মেসেজ থেকে ফেসবুকে আবার যোগাযোগ শুরু হয়, আর ওই যোগাযোগটাই চলছে। ওই যোগাযোগটা কন্টিনিউয়াস ছিল। মানে আই লাভ ইউ বললেই ওর ব্যাপারটা কেমন ছিল, ও মানে খেপে যেত। আমার মানে উল্টাপাল্টা কথা বলবো না, যোগাযোগ করবো না, এই টাইপের ইটি করতো। মানে আমার এটা প্রশ্রয় দিত না, আই লাভ ইউ বলাটা বা লাভ এক্সপ্রেস করাটা, ওইটা মানে কখনো প্রশ্রয় দিত না। বাকি ইন্টারফেয়ারেন্স প্রশ্রয় দিত। ইন্টারফেয়ার করতাম ওর পার্সোনাল লাইফে, ওর পার্সোনাল অনেক কিছুতে আমি ইন্টারফেয়ার করতাম। পড়ালেখা, স্টাডি, ফ্যামিলি, সব কিছুতে আমার বিচরণ ছিল। তো ওইভাবে যোগাযোগ চলতে এখন আমার কাছে মনে হইতেছে ও অনেকটা কনভিন্স হয়েছে, অনেকটা ইমপ্রেস হয়েছে, আমার জন্য ওর ফিলিংস আছে। কিন্তু ব্যাপারটা ও মানে মানতেই নারাজ। ওইভাবে যোগাযোগ করতেছি। তো মাঝখানে কি করলো, মুন্না ওর গার্লফ্রেন্ডের রাগানোর জন্য একটা আইডি খুলছে। আইডিটার নাম ছিল কামরুন্নাহার তন্নি। মানে ওই আইডিটা ও এমনভাবে সেট আপ করছিল, মানে কারো বুঝার উপায় নাই, শুধু আমি জানতাম আর ও জানতো যে ওটা একটা ফেক আইডি। মানে ওর আইডিতেও চ্যাট করতো,
ওই আইডিতেও চ্যাট করতো, নিজের 2 আইডির মধ্যেই চ্যাট রাখতো, মানে প্রমাণ হিসাবে যে আসলে এটা রিয়েল আইডি। এক গ্রুপে আইডি ছিল 2টা, আমরা গ্রুপ চ্যাট করতাম, ও 2 আইডি দিয়ে মেসেজ করতো, মানে এতটাই ছিল, কারো বুঝার ওয়ে নেই। তন্নি ছিল আবার আমার ক্লাস 9-এ একটা প্রিফেক্ট একটা স্কাউট ক্যাম্প করছিলাম, তো সেইখানে তন্নি নামে একটা মেয়ে ছিল, মেয়েটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, মেয়েটার ভালো লাগছে, ক্রাশ বলা যায়। আচ্ছা, ক্রাশ ছিল। তো ওই মেয়েটার প্রতি কি তখন আকর্ষণটা কমে গেছে তুলনামূলকভাবে? এরকম তুলনামূলক অনেকটা কমে গেছে, কারণ যোগাযোগ নাই। আর একটা আছে আমার কাছে রিজন আছে, যেটা সম্ভব না তার জন্য শুধু ই করে লাভ নেই। তো তন্নির ব্যাপারটা সবাই জানতো যে তন্নি নামে একটা মেয়ে আছে, আমি শেয়ার করছি যে এরকম আছে, ওই নাম্বারটা মুন্না তন্নির আইডিটা দিয়ে এখন সবার সাথে চ্যাট করতো। মানে আমাদের ফ্রেন্ড রিয়েল তন্নি ছিল নাকি এমনিতে? তন্নি নামে একজন ছিল, কিন্তু আইডিটা ফেক ছিল, এটা মুন্নাই চালায়। ওর গার্লফ্রেন্ড সুমি তার রাগাইতো, মানে তন্নি আর মুন্নার সম্পর্কে মাঝে একটা সম্পর্ক আছে, এগুলা বইলা খেপানোর উদ্দেশ্যে আর কি আইডিটা খোলা। আর বাকি সবার সাথে একটু মজা নিত, শুধু আমি জানতাম। আর তুলির সাথে, মানে আমি জানতাম আর কেউ জানতো না, তুলির সাথে তন্নি আইডি দিয়ে মুন্না কথা বলতো। তো মুন্না কথা বলতো, এটা আমি জানতাম। তো একদিন মুন্না আমারে বলতেছে যে আমি তো তুলির সাথে কথা বলছি, তুলি তো তোমার পছন্দ করে, মানে ভালোবাসে। আমি বললাম মানে কি, বুঝলাম না। ও তখন চ্যাট দেখাইলো যে মানে ও তুলির সাথে ওর এরকম কথাবার্তা হয়েছে, মুন্না তনির আইডি থেকে তুলির সাথে এইভাবে কথা বলতেছে যে আচ্ছা তুমি কি মইনুলরে পছন্দ করো বা ভালোবাসো? তুলি বলতেছে আইডি থেকে কথা বলছে। ওকে, তো তুলি বলতেছে যে আচ্ছা ভালোবাসা এটা কি, মানে আলাদাটা কি, বলে ভালোবাসার মানেটা কি? এখন তখন মুন্না বলতেছে যে ভালোবাসার মানে হলো কি, মানে একজন আরেকজনের সাথে থাকা, খোঁজ খবর নেওয়া, ফিউচার প্ল্যান করা, মানে প্রেম করলে প্রেমের মানে এগুলা। তো এখন মুন্না ওর মনের কথা জানতে পারছে যে আসলে তুলির মনে আমার জন্য ভালোবাসা আছে। মুন্না এখন তুলিরে বারবার কনভিন্স করার চেষ্টা করতেছে যাতে ও এক্সপ্রেস করে। আচ্ছা, ও সরাসরি মুখ ফুটে বলো, তুমি আমাকে বলে। তো এখন তুলি কি করে, তনির আইডিকে বলে যে আচ্ছা আমি এক্সপ্রেস করব আজকে কালকে, এভাবে। ইন দ্য মিন টাইম কি আপনার তুলির সঙ্গে কি যোগাযোগটা কি আগের মতো ছিল নাকি ছাড়া আগের মতো হয়ে গেছে? আবার আগের মতো ফেসবুকে করলেন, আবার আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, ফেসবুকের কারণে আগের মতো হয়ে গেছে। তো এখন তুলি শুধু মানে তন্নির বলতো যে হ্যাঁ আজকে এক্সপ্রেস করবো, কালকে এক্সপ্রেস করবো, এভাবে ঘুরাইতো আর কি। তো আমি তো জানতাম, আমি তো মুন্না আগেই বলছে যে আসল কাহিনী কি। এখন একদিন কথায় আমি বলতেছে কি, এখন আমি মুন্নারে মেসেজ করছি, মানে কথায় কথাটা অনেকটা ওই পর্যন্ত চলে গেছে যে ও আমার পছন্দ করে কিনা, ভালোবাসে। তো এখন ও বলতেছে না ভালোবাসি না। তো আমি মুন্নারে মেসেজ করলাম, আচ্ছা আমি যদি তুলিরে বলি যে তন্নির আইডিটা তোমার, তাহলে কোনো প্রবলেম আছে? ও বলতেছে না, এটা বলা যাবে না। তাহলে আমি বললাম তাহলে আমি এটা বলি যে তন্নি আমার খুব ভালো ফ্রেন্ড। হ্যাঁ এটা বলতে পারো, সমস্যা নেই। তো আমি তুলিরে কি বললাম, আমি বলি আচ্ছা জানো তন্নি কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড। মানে আমি বললাম তন্নির সাথে আমার খুব ভালো সম্পর্ক, তন্নি আমাকে সব বলে দিছে। সব বলে দিছে? আমি কি হ্যাঁ, একেবারে প্রত্যেকটা চ্যাটের স্ক্রিনশট সহ পাঠাইছে। এখন ও মানে ব্যাপারটা হয়ে গেছে, প্রকাশ করে ফেলাইছে। এখন এই কথার বিপরীতে ও বলতেছে আই হেট ইউ, মানে ভালোবাসা প্রকাশের ওর স্টাইল। আমি এটা তো এখন আমিও বললাম, আমিও আবার বলতেছে হ্যাঁ আই হেট ইউ টু। এখন ও বলতেছে আই হেট ইউ এতগুলা, মানে এইভাবে আমি বললাম আমিও। তো ও বলতেছে তন্নি তোমার সত্যি সব বলছে? আমি বললাম হ্যাঁ। তো এইভাবে আনঅফিসিয়ালি আমাদের সম্পর্ক শুরু হইলো। তো ও আমাকে কখনোই আই লাভ ইউ বলে নাই। আমি যদি কখনো মানে চাপ দিতাম যে আই লাভ ইউ বলো, ও সবসময় আই হেট ইউ দিয়ে চালাই। তো আমি আবার বলতাম যে এটা তো তোমার স্টাইল হইলো, আমার স্টাইলে বলো। ও কখনো বলতো না। সো সম্পর্কটা কি আমরা বলবো, প্রেমের সম্পর্ক যাত্রা শুরু হলো। হ্যাঁ, প্রেমের সম্পর্ক দুই দিক থেকে, যেটাকে বলে হ্যাঁ দুই দিক থেকেই যাত্রা শুরু হলো। এখন তো দুইজনের মনেই ভালোবাসা, দুইজনেই জানি। তো ওইভাবেই কথাবার্তা চলতেছে, কথাবার্তা বলতেছি। শুরু করলেন ক্লাস 6-এ। সো এটাকে যদি আমরা বলি যে দুদিক থেকেই সাই পাওয়া, সেটা হলো ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে গিয়ে। হ্যাঁ ফার্স্ট ইয়ারে, প্রায় 5 বছর পর। হ্যাঁ 5 থেকে 6 বছর পর। হ্যাঁ, তারপর এখন ওইভাবে সম্পর্ক শুরু হলো, ওইভাবে কথাবার্তা বলতেছি। তো মাঝখানে কি হয়েছে, সুমি আবার মুন্নার সাথে মারাত্মক ঝগড়া করছে তন্নির আইডিটা নিয়ে। কারণ তন্নির আইডি থেকে সুমিরও বলা হয়েছে মুন্নার সাথে খুব ভালো সম্পর্ক, মুন্নার সাথে প্রেম করে তন্নি,
হাবিজাবি মানে যা আছে রাগানোর জন্য মুন্না নিজে এগুলা বলছে। আচ্ছা, এখন এর কারণে মুন্নার সাথে মারাত্মক ঝগড়া হয়েছে, মুন্নার কোনোভাবে কনভিন্স করতে পারতেছে না, ঠিক আছে। এখন মুন্না ধরছে আমারে যে ভাই যেমনি হোক তুমি ব্যাপারটারে সামলাও। তো আমি কি করলাম, এখন আমি সামলামো, আমি বলতেছি যে ভাই যা হয়েছে অরিজিনালটা বলো, তন্নির কাহিনীর আইডি রহস্য খুলে দাও, তো একবার সব ঠিক হয়ে গেছে। ও বলতেছে না এটা খোলা যাবো না। তো আমি কি করলাম, আচ্ছা তাহলে আমি যাই, একদিন দেখা করে কথাবার্তা বলি কি হয় না হয়। তো গেলাম। এখন ব্যাপারটা এমন ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ কখনো তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যেত না, রিলেশন যে যার মতো ছিল, ফোনেই যোগাযোগ, ঘুরতে যেত না। তো মানে ব্যাপারটা আমরা ঘুরতে বেরোই তো অনেকটা ভয় লাগতো, রাস্তায় কোনো বিপদ টিপদ হয়। তো ব্যাপারটা এমনভাবে আমরা সাজাইলাম, শুধুমাত্র সুমি জানতো যে আমি গেছি সাথে, আর আমি একটু বদমেজাজি, তো আমি আরেকজনের সাথে নিয়ে গেলাম যাতে আমি রাইগাটাইয়ে গেলে আমার সামলাই, নাইলে আমি মানে চর থাপ্পড় বসায় দিতে পারি। ওকে। তো 3 জন গেছি আমি ছেলেদের থেকে, আর বাকি ফ্রেন্ড সার্কেল আমাদের যা আছে সবাই আমাদের ফলো করতেছে, শুধুমাত্র সুমি জানতো না যে আমাদের সবাই ফলো করতেছে। তো আমরা ওদের নিয়ে গেলাম, কলেজ থেকে রিসিভ করে সবাই ঘুরতে বেরিয়েছি, মানে সবারে জানানো হয়েছে যে ঘুরতে বেরিয়েছি, এই বলে সবাই বেরিয়েছে। বাইরে হয়ে যাওয়ার পরে এখন কথা বলতেছি, মানে সুমির সাথে কথা বলতেছি, মানে ব্যাপারটা ওরা বুঝাইতেছি যে কেন এরকম করতেছে, অভিযোগগুলা কি কি। আমি সরাসরি জিজ্ঞেস করছি, আচ্ছা আপা আপনার মুন্নার বিরুদ্ধে অভিযোগগুলা কি কি। সুমি বলতেছে যে অভিযোগ মানে ওর কথাবার্তা ঘুরে ফিরে একটাই আসে, তন্নির সাথে রিলেশন। তখন আমি কি করলাম, সুমির এক জায়গায় তাড়া করে আমি মুন্নারে ফোন দিলাম, মুন্না তো আমাদের আশেপাশে আছে, আমি ফোন দিলাম, আচ্ছা ব্যাপারটা হলে কি আমি সুমির সাথে তো কথা বললাম, ওর অভিযোগ কিন্তু একটাই তন্নির ব্যাপারটা যদি আমি ভাঙা দেই তাহলে কিন্তু সব ঝামেলা শেষ। তো এখন ও মানে রাজি হলো, আচ্ছা তুমি তন্নির আইডিটা ভাঙা দাও। তো আমি কি করলাম, সুমির কাছে আসলাম, হাসতে হাসতে এসে আমি বলে, আচ্ছা আপা বলেন তো তন্নিরা কে? ও বললে হ্যাঁ এখন আপনি তো তোমরা তন্নিরও চিনো না, তন্নির সাথে এত কথাবার্তা। আমি বলি তন্নির আইডিটাকে আপনারা দেখাই। এই বলে আমার সাথে মুন্নার মোবাইলটা ছিল, মুন্নার মোবাইল থেকে আমি তন্নির আইডিটা লগ ইন করা ছিল, ওই আইডিটায় ঢুকে ফেসবুকে ঢুকে আমি দেখাইলাম, এই যে দেখেন এটা তন্নির আইডি, এই আইডি থেকে আপনার সাথে কথা বলা হইতো। এখন ও আকাশ থেকে পড়ছে, কি ব্যাপার তন্নির আইডি মানে? আমি বললাম এই তন্নির আইডিটা মুন্নাই চালাইতো আপনাদের সবার সাথে মজা নেওয়ার জন্য। আর আমি আরো এটা বললাম যে এখানে তুলি জানতে পারলো বেশ অবাক হইব, কারণ তুলি এই আইডিটার সাথে খুব পরিচিত, ওখানে ছিল, হ্যাঁ ওইখানে উপস্থিত ছিল। আইডিটা আসলে মুন্নার। তো এখন আমি আবার স্ক্রল করে আমার আর তন্নির আইডির মধ্যকার চ্যাট দেখাচ্ছি যে এই যে দেখেন চ্যাট, মানে ওই চ্যাটের মধ্যে একটা ছিল আই লাভ ইউ, মানে তন্নিরে আমি পাঠাইছি, আসলে তো আমি মুন্নারে পাঠাইছি। তো আমি বললাম এখানে আই লাভ ইউ বলছি, আমি তন্নিরে কেন আই লাভ ইউ বললাম? তখন এখন বাকি সবাই একটু হাসি দিয়া বলতেছে কি যে কি গ্যারান্টি, তোমাদের তো ছেলেদের গ্যারান্টি নেই। আচ্ছা, তো মানে ওইখানে দুষ্টামি ফেলিম করলাম। তন্নি নামে তো একটা মেয়ে ছিলই, হ্যাঁ অরিজিনালি ছিল। ও কি জানতো যে ওর ফেক আইডি নিয়ে এরকম এত কিছু হচ্ছে? না জানতো না। আচ্ছা, মানে এটা দুষ্টামির বসে খোলা তো। আর তন্নি তখন ফেসবুকে ছিল না, তন্নিও ফেসবুকে ছিল না, তার জন্য জানতো না আসলে যে এরকম কিছু একটা আছে। তো মজা তো এখানে তন্নির আইডিটা রিভিল করলাম, আইডির কাহিনী রিভিল করার পরে সুমিরে বেশ কনভিন্স করে ফেলছি যে আসলে পুরাটাই সাজানো, মজা করছে, এখানে আর রাগারাগির কিছু নাই। তো মুন্নার সুমির সম্পর্কটা আবার প্যাচ আপ করে দিলাম। আচ্ছা, প্যাচ আপ হয়ে গেছে। তো এখন এই ঘুরতে বেরিয়েছি, ওই দিন আমার সাথে একটা কথা বলে নাই তন্নি, তুলি একটা কথা বলে নাই, একটা কথাও না। ও আমার সামনে সরাসরি কথাই বলতে পারে না, ও সামনাসামনি আসলেই মানে দুর্বল হয়ে যায় বা মানে হেজিটেট ফিল করে, লাজুক, অতিমাত্রায় লাজুক, মানে খুব বেশি লাজুক। আর ওর লজ্জার কারণে ওরা আমি একটা নাম দিয়ে ডাকতাম, লাজুকলতা বলে ডাকতাম। আর ব্যাপারটা ও বেশ ক্ষেপ্ত যে আমি লাজুক না, আরেকটা নাম দিয়েছিলাম, সেটা ছিল ভিতর ডিম। এই দুইটাতেই ও ক্ষেপ্ত। তো এখন যখন ওইখান থেকে সুমিরে কনভিন্স করে ফেলছি, তখন রাত্রেবেলা আবার তুলির সাথে আমার কথা হইতেছে। তুলি বলতেছে যে আচ্ছা এই আইডিটা কি আসলেও মুন্নার? আমি বলতেছে হ্যাঁ এটা তো মুন্নার আইডি। তো ও বলতেছে তুমি জানতা? আমি বললাম হ্যাঁ আমি জানতাম। তাহলে তুমি আমার বলো নাই কেন? আমি বলতেছি বললে কি আমার লাভ হইতো? বলি নাই দেখে তো লাভ হইছে। এই লাভ মানে প্রফিট। ওকে।
এইভাবে কথাবার্তা চলতেছে। এরপরে একদিন উত্তরায় গেছি বার্থডে সেলিব্রেট করতে সুমির বার্থডে সেলিব্রেট, মানে মুন্নার গার্লফ্রেন্ড। হ্যাঁ, মুন্নার গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে গেছি। কারণ ব্যাপারটা মুন্নার আমার মধ্যে ব্যাপারটা এমন, মুন্নার গার্লফ্রেন্ড আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমার বোনের মতো, আমার গার্লফ্রেন্ডও মুন্নার বোনের মতো, মানে ও মুন্না আর তুলির সম্পর্কটা খুব ভালো, মানে আপন ভাই বোনের মতোই। আচ্ছা, দুইজনের জন্য দুইজনই জান দিতে পারে এরকম সম্পর্ক। তো কি হলো, উত্তরায় ঘুরতে গেছি। তো উত্তরায় ঘুরতে যাওয়ার ব্যাপারটা আমি ওখানে অনুপস্থিত ছিলাম, ব্যাপারটা সারপ্রাইজ হিসেবে সাজিয়েছিলাম যে উত্তরায় ওরা ঘুরতে যাবো, স্বাভাবিকভাবে আমরা আগে যাই ওখানে উপস্থিত থাকুম, লুকিয়ে থাকুম, ওরা ওইখানে পৌঁছাইলে আমরা কেক টেক গিফট হাবি যাবি নিয়ে মানে একটা সারপ্রাইজ দেবো। তো আমরা আগেই চলে গেছি। এর উত্তরায় ওই যাওয়ার আগে তুলির সাথে কথা হয়েছিল যে আচ্ছা আমি গেলে কি তুমি খুশি হবা? ও বলতেছে না, খুশি হবো না, আমি না গেলেও ভালো হয়, মানে আনকমফোর্টেবল ফিল করে, তো মানে মজার বসে বলছে। তো আমি বললাম আচ্ছা যাবো না, তুমি বলছো আমি যাবো না। তো ও ওইটাই ধরছে যে ওর কথাই আমি যাই নাই, না বলছে। আর ওইখানে ব্যাপারটা উত্থাপন করা হয়েছিল, আমি আর বাকি 2 ফ্রেন্ড যারা ওইখানে থাকার কথা আবশ্যক পার্ট আমরা, তারা ওইখানে নাই, আমরা গেছি গুলিস্তান। ব্যাপারটা এইভাবে সাজিয়েছি। এখন যেদিন বার্থডে আমরা সবাই যাই ওইখানে উপস্থিত হয়েছে, আমরা মানে সারপ্রাইজ দেওয়ার জন্য লুকায় ছিলাম। যখন একটা নির্দিষ্ট স্পট ছিল, যখন ওইখানে সবাই উপস্থিত হয়েছে আমরা সারপ্রাইজ দিছি, কেক টেক কাটা, পার্টি স্প্রে, গিফট সব কিছু নিয়ে একটা ভালো প্ল্যানিং ছিল। প্ল্যানিংটা আমার ছিল অবশ্য। তো বার্থডেটা পালন করার মাঝখানে এখন আমি তুলে আমার সাথে কখনো সামনাসামনি কথা বলে নাই। তো আমি কি করলাম, আমি আমার এক ফ্রেন্ডে জড়া ধরে মানে কানে কানে বলতেছি যে শোন, আমি বাইরে যাবো এখান থেকে, ব্যাপারটা আমি এভাবে দেখাবো যে তুলি যদি আমার সাথে কথা না বলে তাহলে আমি তুলি এখানে থাকুম না, তুই আমার সাথে চলে আসবি। ও বলতেছে আচ্ছা সমস্যা নেই চল। এখন আমি কতক্ষণ তুলে যাতে আমার সাথে কথা বলে এর জন্য আমি ট্রাই করতেছি, এখন কথা বলতেছে না। আমি কি করলাম, আমি আমার ফ্রেন্ডার ধরে বলি কি আচ্ছা দোস্ত চল চলে যাই, আমার উপস্থিতি এই জায়গায় অনেকের খারাপ লাগতেছে, তার জন্য এই জায়গায় থাকুম না, এই বলে আমি চলে আসতেছি। এখন সুমি ব্যাপারটা বুঝছে আমি কেন এটা করতেছি। সুমি আবার যে তুলিরে ধরছে যে তুই যদি কথা না বলস তাহলে আমার ভাই চলে যাব, আর আমার ভাই যদি জায়গা তোর সাথে আমার ঝগড়া, তোর সাথে আমি আর কখনো কথা বললাম না। তুলি ওই দিন শুধু এতটুকু বলছিল যে যাও না, তো এতটুকু বলছে যাও যায় না, প্ল্যানে কাজ করছে। ওই জায়গায় থেকে গেলাম, বার্থডে টার্থডে সেলিব্রেট করলাম, কেক টেক খাওয়া দাওয়া হইলো। তো ওইখান থেকে ওইখান থেকে বার্থডে সেলিব্রেট করে চলে আসলাম। চলে আসার পরে এখন হলো গিয়া ওর তুলির এক বড় বোন আছে, বড় বোনের সাথে আমার খুব ভালো সম্পর্ক, চাচাতো বোন। সে অনার্সে ভর্তি হবে। এখন আমি নিজে থেকে বলছিলাম যে আপা কোথায় ভর্তি হবেন, তো আমাদের 2 ব্যাচ সিনিয়র, কোথায় ভর্তি হবেন? সে বলতেছে যে বাংলা কলেজে ভর্তি হবো। তো আমি বললাম যে মানুষটা আপনার ওইখানে মানুষ আছে ভর্তি করানোর জন্য? বললে না। আমি বললাম তাহলে আমারে বললেন যদি কোনো সমস্যা হয়, আমার মানুষ আছে ওইখানে, ততদিনে ওইখানে একটু রাজনৈতিক পরিবেশের সাথে মিলে মিশে গেছি, তো ছাত্র ওইখানের সংগঠনগুলোর সাথে আপনি জড়িয়ে গেছে ওইখানে, মানে একটু ভালো সম্পর্ক আছে, করাইতে পারতাম। তো কথাবার্তা এখন ভর্তি করানোর দায়িত্ব নিছি। তো এই বোনের মাধ্যমে প্রথম ওদের বাসায় ঢুকলাম। আমি ওর চাচার ঘরে গিয়ে বসলাম, মানে বাড়ি সবার একেবারে পাশাপাশি, চাচার বাসায় গিয়ে বসলাম। বসার পরে এখন ওর চাচির সাথে কথা বললাম, ওর বোনের সাথে কথাবার্তা বলতেছি। তো এর মাঝখানে তুলিরে ডাকে আনছে। আমি যতক্ষণ রুমে উপস্থিত ছিলাম তুলি রুমে ঢুকেই নাই। আমি যখন ওইখান থেকে বাইরে হয়ে গেছি, চাচির সাথে কথা বলতে গেছি, তখন সে রুমে ঢুইকা আমার ফ্রেন্ডরা গেছিল তাদের সাথে কথাবার্তা বলতেছে। আমি আবার আসার সাথে সাথে সে বাইরে হয়ে গেছে। আমার উপস্থিতি সে একেবারে কমফোর্ট ফিল করে না আমার উপস্থিতিতে। তো এখন এইভাবেই সম্পর্ক চলতেছে। মাঝখানে এখন ওর বোন বলল কি যে ভাইয়া তুমি বাংলা কলেজে চেষ্টা করো না ভর্তির ব্যাপারটা, কারণ আমি বললাম কেন, কি হয়েছে? বললো যে বিয়ে দিই, মানে ওর বোনের বিয়ে দিয়ে দিবে বাসায়। আমি ঠিক বুঝতে পারিনি, কার বিয়ে দিয়ে দিবে? তুলির বোনের, যারাই ভর্তি করানোর চেষ্টা করছিলাম আমি। আচ্ছা, তুলির বোনকে আপনি ভর্তি করানোর চেষ্টা করছিলেন কোন একটা কলেজে? হ্যাঁ। আর আপনাকে না করলো কে? তুলির বোনই না করলো, মানে যাকে ভর্তি করার চেষ্টা করতেছিলেন সে না করলো। তুলির সে ছোট ছিল না বড় ছিল? তুলির বড় ছিল। আচ্ছা, ওকে। তো এখন আমি
না করলো। তো আমি বললাম কেন? সে বলতেছে যে বিয়ে শাদী দিয়ে দিবে। তো ব্যাপারটা আমার কাছে বেশ মনোক্ষুণ্ণ হলো, এভাবে বিয়ে দিয়ে দিবে, পড়ার ইচ্ছা আছে। ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় না, ইন্টার কমপ্লিট হয়েছে, অনার্সে ভর্তি হবে। অনার্সে, আচ্ছা ওকে। তো ব্যাপারটা এখন আমি আবার আমার মাথায় আবার ওই চিন্তাটা আবার আসলো, আচ্ছা এই যে ফ্যামিলি বড় বোনের যেহেতু ইন্টারের পরে বিয়ে দিয়ে দিতেছে, ছোট বোনের তো একই হবে। আর আমার ইন্টার কমপ্লিট হওয়ার পর এমন কিছু আমি করতে পারবো না যে আমি আমাদের সম্পর্কে কোনো একটা পরিণতি দিতে পারবো। একটা জিনিস এটাই হচ্ছে মাথায় রাখার মতো, যেটা আমি নিজে থেকে বলতে চাচ্ছিলাম, এটা ও বলে দিয়েছে। এটাই হচ্ছে আজকের এই জীবন গল্পের অন্যতম একটা লেসন। একটা ছেলে 5 থেকে 6 বছর বা 7 বছর ধরে একটা মেয়ের পেছনে সময় ব্যয় করছে, বা একটা ভালোবাসার সম্পর্কের পেছনে সময় ব্যয় করছে। আমি মেয়ের পেছনে সময় শুনতে অড শোনা যায়, তারপরও বোঝানোর জন্য বলছি, কিন্তু সেটার রেজাল্ট আসলে কি দাঁড়াবে সেটা সে একবারের জন্য চিন্তা করছে না। এবং এটা করতে গিয়ে কিন্তু লেখাপড়ার 12টা বাজছে, অনেক ক্ষতি হয়েছে, কনসেন্ট্রেশন এদিকে না দিয়ে অন্য এই যে পরিমাণ কনসেন্ট্রেশনও এই জায়গাটায় দিয়েছে, এই কনসেন্ট্রেশন যদি সে লেখাপড়ায় দিত বা অন্য কোনো জায়গাতে দিত, তাহলে সেই জায়গাটায় বলতে যেতে পারে যে একটা গোল্ড প্রজেক্ট হতো, সোনা ফলতো। হ্যাঁ, কিন্তু সেটা সে করতে পারেনি বা করেনি। এটা কিন্তু ধীরে ধীরে তার মধ্যে রিয়েলাইজেশনটা হচ্ছে যে আসলে এভাবেই যদি হয়ে যায় তাহলে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। কিন্তু এটা করে লাভটাই, কারণ 6 বছর আগে 7 বছর আগে তো সে ইনভেস্ট করেই ফেলেছে সময়টা এই পিছনে। যাই হোক, বলেন তারপরে এখন আমি চিন্তা করলাম যে যেহেতু বড় বোনের একই এই পরিণতি, ছোট বোনের একই হবে। তো আমি আমার মাথায় বেশ এরকম একটা প্ল্যান করলাম যে ওর সাথে দেখা করে ব্যাপারটা এখানে একেবারেই শেষ করব, অফিসিয়ালি ব্রেকআপ করে ফেলবো। তো এখন দেখা করার ডেটটা আর কি আমি সিলেক্ট করতেছি মনে মনে যে দেখা করব। কিন্তু এর মাঝখানে আবার ওর বোন ফ্যামিলি কনভিন্স করে ফেলাইতে পারছে যে পড়ালেখা চালাই। মানে ওর বোনের সাথে আপনাদের ফিউচার জড়িত ছিল? হ্যাঁ, মানে ওর বোনের পরিণতির ওপর আমি হিসাব করতেছি, কারণ একই ফ্যামিলি পার্সন, তো রাইট, সবার থট তো একই হবে, চাচাতো বোন যদিও। তো এখন ওর বোন আবার কনভিন্স করে ফেলছে যে বিয়ে হবে না, এখন লেখাপড়া চলবে। তো ব্যাপারটা এখন এই জিনিসটা শুনে আমার আবার একটু কনফিডেন্স পেলাম। তো এই কনফিডেন্সের জেরে সম্পর্কটা আর ব্রেকআপ না করে ওইভাবে চালায় যেতেছি, ওইভাবেই সম্পর্ক চলতেছে। দেখা কখনোই হয় না, দেখা একেবারেই সম্ভব না, দেখা ও আমার সাথে করতে চায় না। আচ্ছা, মানে সামনে আসলে আনইজি ফিল করে, খুব অতিমাত্রায় আনইজি ফিল করে। আর তার কিছুটা আমিও করতাম, একেবারে যে আনইজি ফিল করতাম না তাও না, আমিও আনইজি ফিল করতাম। ওকে, তো ওর সাথেও ওইভাবে আপনাদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে ছিল যেখানে এই বয়সে এই ধরনের সম্পর্ক হলে বিভিন্ন রকমের বিপদগামিতার দিকে যায়। সেখানে আমি যেটা বুঝতে পারছি যে দুজনের শাই ফিল করা বা দুজনের ভিতরে এতটা বেশি রিজার্ভনেস ছিল যে ওইগুলোর প্রশ্নই আসে না, চিন্তাই পর্যন্ত করেননি আপনারা। সেদিক থেকে আমাদের সম্পর্কটা একটা প্রীতি সম্পর্ক বা পবিত্র সম্পর্ক, যেটা আমরা সো কল্ড বলে থাকি, এইরকমই ছিল, আমি যদি ভুল না করে থাকি, রাইট? না, এরকমই ছিল। তো এখন ওর কখনোই দেখা হইতো না। একদিন কি করছি, আমি সেলুনে গেছি চুল কাটবো, তো হাতে মোবাইল, স্বাভাবিকভাবে হাতে মোবাইল, আমি কথা এখন জিজ্ঞেস করতেছি কি করো, ও খাচ্ছিল না জানি কি করতেছিল, ও বললো যে তুমি কি করো। তো আমি বললাম আমি সেলুনে আসছি চুল কাটতে। এখন আমার চুল কাটার একটা অভ্যাস, আমি চুল খুব বড় না হওয়া পর্যন্ত কাটি না। চুল কাটাটা আমার খুব বিরক্তিকর ব্যাপার, চুল কাটতে আমি যাই না। তো এখন আমি বলতেছি যে আচ্ছা, চুল আমার বড় চুলে আমার ভাল লাগে না, ছোট চুলে ভাল লাগে। ও বলতেছে জানি না। আমি জানি না বুঝলাম না, আমার কোন চুলে ভালো লাগে তুমি জানবে না কেন? ও বলতেছে সত্যি কথা বলবো? আমি বলি হ্যাঁ বলো। ও বলতেছে যে আমি আজ পর্যন্ত তোমার ঠিক মতো দেখিই নাই। ও মাই গড, ও মাই গড, হোয়াট শুড আই সে রাইট নাও? 5-6 বছর। আপনারা কি এই জেনারেশনের পোলা পাইন নাকি মঙ্গল গ্রহ থেকে আসছেন নাকি আমার তো মনে হচ্ছিল যে আমরা যখন বলতাম যে আপনারা আমাদের পরের জেনারেশন, তারও পরের জেনারেশন বলা চলে, সো আমরা ব্যাকডেটেড অফকোর্স আপনাদের চাইতে। তো এইটা তো আমরা মনে হচ্ছে নানি দাদিদের বয়সের গল্প শুনতেছি, সামথিং লাইক দিস। অনেকটা ব্যাপারটা শুনে আমিও অবাক হয়েছিলাম। সে আমার আজ পর্যন্ত দেখেনি। আমি বললাম আচ্ছা এটা বলো তো, আমি যদি 10-12 জন ছেলের মাঝখানে দাঁড়া থাকি, তুমি আমার খুঁজে বের করতে পারবা? বলে না, আমি তোমার কখনোই সম্ভব না, তোমার আমি চিনতেই পারবো না। আমার চেহারাটা তার কাছে এতটাই অপরিচিত। ও মাই গড, ওকে। তো তারপরে চুল নিয়ে এসে আর কোনো কিছু বললো না? না, সে ওইখানে আমি একটু রাগালাম, খেপাইলাম। বড়ের বিষয় না, আইডেন্টিটি ক্রাইসিস শুরু হয়ে গেছে আপনার। ওকে। তো
মানে ওইখানে আমি খেপে টাপে আমি চুল টুল কাটা চলে আসছি বাসায়। তো এই নিয়ে আমি আবার প্রায়ই খেপাতাম ওরে, যে তুমি আমার দেখোই নাই, এই মানে খেপানোটা মজা করতাম ওর সাথে খুব। তো এইভাবে সম্পর্ক এইভাবেই চলছে। কখন আমি আবার আমার একটা বদ অভ্যাস ছিল, ওই আগে বলছি গায়েব হয়ে যাওয়াটা, হঠাৎ গায়েব হয়ে যেতাম, একেবারে গায়েব, সামনে আসতাম না। আবার এর জন্য আমার একটা উদ্ভট রিজন ছিল। আমার মানে ব্যাপারটা আমি এইভাবে, আমার নিজের থট, প্রেম ব্যাপারটা হলো কি আর লেনদেন, প্রেম সম্পর্কটার মধ্যে লেনদেন আছে, ভালোবাসার মধ্যে কোনো লেনদেন নেই। আর আমি ব্যাপারটারে ভালোবাসাই রাখতে চাই, এর জন্য মানে লেনদেন, কোনো প্রকার লেনদেনটা যাতে না থাকে, মানে টাইম দিতেই হবে, এই করতেই হবে, এই থট নিয়ে আমি গায়েব হয়ে যেতাম। আচ্ছা, একেবারে উদ্ভট টাইপের গায়েব হয়ে যেতাম। তো আবার যখন মেসেজ টেসেজ পাঠাইতাম একটু রাগারাগি করতো, কিন্তু কনভিন্স করে ফেলতে পারতাম, একবারে কনভিন্স করে ফেলতে পারতাম, সম্পর্কে একেবারে আগের মতো নিয়ে যেতে পারতাম। তো মাঝখানে হলো কি, তখন আমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছি। সেকেন্ড ইয়ারে উঠে যাওয়ার পরে এখন একদিন কি করছে, ও এই করছে, মন খারাপ, মানে এখন ওর সাথে কথা বললে আমি যদি কোনোভাবে আই লাভ ইউ কিছু বলি বা একটু প্রেম ভালোবাসা করতে যাই, এক্সপ্রেস করতে যাই, সে খুব রাগ করে আমার সাথে, মানে রাগ করে এগুলার ইদানি একেবারে প্রশ্রয় দিতেছে না, কারণ ব্যাপারটা আমার মাথায় ঢুকতেছে না কেন এরকম করতেছে। আর প্রায় দেখি মানে কথা বলতে গেলে বোঝা যায় তো মুড খুব অফ থাকে। তো একদিন কি করলাম, আমি জিজ্ঞেস করলাম আচ্ছা কি হয়েছে তুমি বলো, আর ও বলতেছে না। এখন আমি থ্রেট দিলাম যে তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি ঘুমের ওষুধ খাবো, ঠিক আছে? এখন আমি বললাম ঘুমের ওষুধ খাবো, ও ব্যাপারটারে ওইভাবে নিল না, সিরিয়াসলি নেয় না। হ্যাঁ, সিরিয়াসলি নেয় না। এখন আমি কি করছি, ঘুমের ওষুধ তো আমি খাবো না, সুইসাইডের ওদিকে যাব না। তো আমি কি করলাম, একটা প্ল্যান করলাম, মুন্নারে বললাম কি, মুন্না তুমি এক কাজ করবা, সকাল 10টার মধ্যে তুমি ওরে মেসেজ পাঠাইবা যে মইনুলের কি হয়েছে, ও ঘুমের ওষুধ খেয়েছে, ও আলামিন ভাইয়ের বাসায়, মানে আমাদের এক বড় ভাই আছে, ওনার বাসায় যা বয়স পড়ে আছে, ঘুমাইতেছে ইর মতো। তো যেমন প্ল্যান তেমন কাজ, সে এই মেসেজ পাঠাই দিছে, ও ভয় পেয়ে গেছে। এখন কি অবস্থা না অবস্থা, মেসেজ আমার সামনেই হইতেছে, আমি দেখতেছি। তো এখন ও মারাত্মক পরিমাণে ভয় পাইছে, যেরকম কিছু একটা করে ফেলাইছি। তো মুন্না আবার অভয় দিছে যে না ঠিক আছে, এখন পরিস্থিতি স্বাভাবিক, খাওয়া দাওয়া করছে দুপুরবেলা, এরকম অভয় দিতেছে। তো বিকালবেলা আমরা বের হইছি, আমার একটু মিরপুর 1-এর সাইডে আসবো। তো এখন ও আবার আমাদের যেখান দিয়ে যেতে হবে ওইখানে আবার ও পড়তো, আর বের হয়েছে এই টাইমে যখন ও পড়তে যাইব। এখন আমি মারাত্মক ভয়ে আছি, যদি আমার দেখা ফালায়, সামনাসামনি হয়ে যায় তাহলে তো সমস্যা, তাহলে একেবারে বাট্টার হয়ে গেলাম। তো আমি আবার মানুষজন আগে পাঠাই চেক করাইতেছি যে আশেপাশে আছে কিনা, না নাই, এক দৌড় ওই এরিয়া দৌড় দিয়ে ওই এরিয়া ছাড়ছি, পলাইছি। তো বিকালবেলা এখন ও আমার কাজটা শেষ করে আমি বাসায় আসছি, বাসায় এসে আমি ফেসবুকে চ্যাট করতেছি, ও বলতেছে কেমন আছো? আমি বললাম ভালো আছি, কিন্তু মাথাটা একটু ঝিমঝিম করতেছে, নাটকের মানে আরো এক্সটেন্ড করতেছি, মাথাটা ঝিমঝিম করতেছে। কয় করছে কি, মাথা ঝিমঝিম করবো না এই হাবিজাবি খাইলে? আমি বললাম খাইছি কেন, তুমি তো জানো। বলে হ্যাঁ জানি। এখন আমি বলে কি হয়েছে বলো, নাহলে কিন্তু আরো হইব। তখন ও বললো ওর ফ্যামিলিতে, মানে ওর মা সেদিন বলতেছিল যে ওর বিয়ে দিয়ে দিবে, মানে ছেলে দেখা বিয়ে দিয়ে এখন মানে রাইখা দিব, আক্ত করবে, সহজ হচ্ছে যেটা একটা আক্ত করবে, পরবর্তীতে অনুষ্ঠান করে তুলে দেবে। আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। গল্পের একেবারে শেষ ভাগের দিকে আমরা চলে এসেছি, এবং এই গল্পটা একটা সুইট লাভ, এবং সেটা প্রত্যেকের জীবনেই কম বেশি আসে এই সময়টাতে। তো ফ্যামিলি থেকে কথাবার্তা হচ্ছে যে তুলির বিয়ের সাথে দিয়ে দেওয়া হবে, অন্তত আক্ত করে রাখা হোক, পরবর্তীতে তুলে দেওয়া হবে, এরকম একটা কথাবার্তা। হ্যাঁ, তারপর তো ব্যাপারটা যখন আমাকে বললো, ও ব্যাপারটা সম্পূর্ণ লুকায় যেত, আমার সাথে সমস্যাগুলো খুব একটা শেয়ার করতো না। তো ব্যাপারটা শোনার পরে আমি বেশ শকড হয়েছিলাম, মানে কষ্টও লাগছে। তো এইখানে যায়া আগের থট থাকলে আমি হয়তো বাদ দিয়ে দিতাম যে আর সম্পর্ক রাখবো না, কিন্তু তখন আরো মানে
বেঁকে বসলাম, সম্পর্ক আরো মানে কন্টিনিউ করবো, যেভাবে হোক একটা পরিণতির দিকে নেব। তো এখন শোনার পরে আমি ওরে সান্ত্বনা দিলাম যে দেখো এভাবে আমরা যেভাবে আছি পড়াশোনা করতে থাকি, তুমি যদি ঠিকমতো পড়াশোনা করতে থাকো আর তোমার রেজাল্ট যদি ভালো হয়, তাহলে আমার মনে হয় না এরকম কোনো থট তোমার বাসার মেম্বারদের মাথায় আসবে। তো এখন ও আমার মানে কনভিন্স করানোর চেষ্টা করতেছিল যে কোনোভাবে এটা সম্ভব না। তো কি করলাম আমরা এখন ওইভাবে জানার পরে তো ভয় একটা তো মনে থাকেই যায়, মনে ভয় নিয়েই আমরা সম্পর্ক চালায় যেতেছি। সম্পর্ক ছিল, কথাবার্তা বলতাম, কিন্তু আগের মতো অতটা না, কারণ ভয়টা মনে থাকেই যায়। তো সম্পর্ক এভাবেই কন্টিনিউয়াস আমরা করতে থাকি। মাঝখানে ও একবার মানে রাত্রে কথায় মানে ও ব্যাপারটা সম্পর্কটা ব্রেকআপ করার চেষ্টা করে, মানে একেবারেই রাগারাগি করে না, বুঝায় সুঝায়া যে কোনোভাবে। ব্রেকআপটা কি আপনাদের মধ্যে কন্টিনিউয়াসলি ছিল, মানে লাইক কথায় ব্রেকআপ করা? না, সেটা ছিল না, একদমই ছিল না। ওরা কিন্তু মানে এই জেনারেশনের কাপল যেরকম হয়, মানে লাভ কাপল যেরকম হয়, তার থেকে অন্যরকম, একেবারেই অন্যরকম। যে আমরা সাধারণত দেখি যে সকালবেলা একটু কথা কাটাকাটি হয়েছে, গুড মর্নিং টেক্সট পানি, সন্ধ্যাবেলা ব্রেকআপ। মানে এই জেনারেশনের আমরা এরকম একটা সময় পার করছি, কিন্তু ওরা কিন্তু একদম পুরোটাই ডিফারেন্ট। দেখুন কত ঠান্ডা মাথায় ধীরে সুস্থের সময় ব্যয় করে একটা মেয়েকে সে তার জীবনে পেল রিলেশনশিপে, এবং সেখানেও তারা কিন্তু অনেক বেশি হিসেবই। কিন্তু এই হিসেবটা যদি আরো আগে করতে পারতো তাহলে তো জীবনটা একটু অন্যরকম হতো। হ্যাঁ বলেন। তারপর এক রাত্রে কথায় ও ব্রেকআপ করে দেওয়ার চেষ্টা করে, মানে খুব করে ওরে আমি কোনোভাবে কনভিন্স করতে পারি না। তো ওই আমার আগের থটটাই এরকম ছিল যে হয়তো এরকম পরিস্থিতিতে যদি পড়ে বা ব্রেকআপ হয়, খুব একটা কষ্ট আমার হবে না হয়তো, এই থটটা ছিল। কিন্তু ওই রাতে আমি এতটাই কান্না করি, মানে কান্না করতে করতে আমার প্রায় দম বন্ধ হয়ে আসতেছিল। আচ্ছা, এতটাই কান্না করি যে মানে আমি বুঝতে পারি যে এটা বাসায় কেউ ছিল, ফ্যামিলি মেম্বার কেউ দেখেছিল এরকম? আমার ভাই ছিল, কিন্তু সে কম্পিউটারে কাজ করতেছিল। ওকে বুঝতে পেরেছিল যে কি হয়েছে? সে বুঝতে পারে না, আমি কাঁথা মুড়ি দিয়েছিলাম। ওই সময়টা খুব নিজেকে হেল্পলেস লাগে, মনে হয় যে কেউ এসে যদি পাশে দাঁড়াতো, এবং ছোট বাচ্চা হয়ে যায় মানুষ ওই সময়টাতে, যে মায়ের কোলে গিয়ে লুকোতে পারতাম। মানে এটা বলছি এই কারণে যে এটা গার্লফ্রেন্ডের সাথে রিলেশনশিপ ব্রেকআপ হওয়া তা না, মানে আমি আপনার সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা মানুষই আসলে মনের দিক থেকে কোনো না কোনোভাবে শিশু। একটা শিশু যখন কোনো একটা জিনিস থেকে বঞ্চিত হয়, সে যেরকম কিরকম চিন্তা করে না, দিক বিদিক চিন্তা না করে হাউমাউ করে কান্নাকাটি করে, ঠিক কিছু মানুষ যখন পরিণত বয়সে চলে আসে, তখন ওই মানুষের জীবনে কিছু ঘটনা ঘটে যায় যখন মানুষের দিক বিদিক কোনো চিন্তা থাকে না, যে একটু যদি হালকা হওয়ার জন্য হাউমা করে কাঁদতে পারতাম, একটু যদি মায়ের কোলে গিয়ে মাথা রাখতে পারতাম, একটু যদি প্রিয় মানুষটা যেই হোক না কেন এসে আমাকে এই মুহূর্তে সাপোর্টটা দিত। অ্যান্ড আই রিয়েলি ফিল ইউ, কজ এই সিচুয়েশনটা প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি আসে। ওকে, সো আপনি যে সময়ের ঘটনাটা বলছেন ওটা কত সালে? এটা এই বছর, 2017 সালে। আচ্ছা, তো কান্নাকাটি করলাম, খুব কান্নাকাটি করতেছি, কিন্তু ওর সাথে কথাবার্তা চলতেছে, কথাই কান্নাকাটি করতেছি। তো অনেক চেষ্টা করে মানে কোনোভাবে কনভিন্স করাইতে পারছি। আমি বললাম যে দেখো আমরা পড়ালেখা করতেছি, যেভাবে সেভাবে রাখি, আমরা ফিউচারের দিকে মনোযোগ দিই, তাহলে অসম্ভব হবে না, সম্ভব হবে। মানে কনভিন্স করার চেষ্টা যা করলাম, যে আমরা ইন্টারটা ভালোভাবে পাস করে অনার্সে যখন ভর্তি হব তখন ফ্যামিলিতে ফ্লাশ করার পরে তারা তাদের মতো ডিসিশন নেবে কি করা লাগবে। তো কনভিন্স হলো, আর ফিলিংসটা সমানই ছিল, দুই পাশে সমানই ছিল। ও কান্না করতেছিল তখন, তো কনভিন্স হলো, ওইখান থেকে রিলেশনটা বেঁচে গেল। সম্পর্ক তখনও ছিল, কথাবার্তা বলতাম। তো একদিন হলো এভাবেই সম্পর্ক চলতেছে, মনে ভয় নিয়ে এই সম্পর্ক চলতেছে, কখন হারায় ফেলাই, কখন মানে এমন কোনো গ্যারান্টি দিতে পারতাম না আমি যে আজকে সকালে কথা বলে বের হয়েছে, বিকেলে গিয়ে পাবো। এরকম কোনো ছিল না, কারণ ও আমার সাথে কোনো কিছুই শেয়ার করতো না, একেবারেই শেয়ার করতো না। আর কথা বলার ক্ষেত্রে যখন সম্পর্কটা মানে ভালোবাসার দিকে চলে গেছে, তখন আমার একটা রুটিন ছিল, আমি 9টার আগে ফেসবুকে বসতাম না, 9টার পরে ফেসবুকে বসতাম, তারপর থেকে কথা বলতাম। 9টার পর থেকে বড় জোর 2টা রেডিও শুনতাম। তখন আমার রেডিও শোনার খুব আপনার যে 2টা অনুষ্ঠান যেটা হতো আগের রেডিওতে, হ্যাঁ আগের রেডিওতে সবই শুনতাম, বাদ ছিল না। রেডিও শুনতে শুনতে যতক্ষণ কথা বলা যায় ততক্ষণ কথা বলতাম। তো একদিন হলো, আমরা এটা ছিল 15ই ফেব্রুয়ারি
2017 সালের 15ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি আমরা দেখা, 14ই ফেব্রুয়ারি হয়েছিল কি দেখা করার কোনো প্ল্যান ছিল না। সুমি মানে মুন্নার গার্লফ্রেন্ড সে এলাকায় আসছিল, তো ওরা ফ্রেন্ড সার্কেল মিট করছে। তো সুমি আমাকে ফোন দিয়ে নিয়ে গেছে। এখন সবাই একসাথে ইটি করলাম। এখন ওর ফ্রেন্ডরা বলতেছে কি মইনুল দেখা হয়েছে, কেমন লাগতেছে। এখন তখন আমি সুমি যখন আমার ফোন দিয়েছে তখন আমি ঘুমাইতেছিলাম। তো ওর ফ্রেন্ডরা জিজ্ঞেস করতেছে দেখা হয়ে কেমন লাগলো। আমি আবার একটু ভাব নিয়ে বললাম যে কি দেখা করাইলি, আমার ঘুমাইতেছিলাম, তোরা আমার ঘুম নষ্ট করলি। ঘুমাইতে পারলে ভালো লাগতো। মানে আমাদের আবেগগুলো আমরা কারোর সামনে প্রকাশ করি না। ঘোরাফেরা ওই যে মুন্নাই জানে, আর যা সমস্যা যা সুবিধা অসুবিধা সব আমরা মুন্নার সাথেই শেয়ার করি। ও শেয়ার করে, আমিও শেয়ার করি। তো 14ই ফেব্রুয়ারি দেখা হইল। 16ই ফেব্রুয়ারি আমার মোবাইলে একটা ফোন আসলো। 16ই ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে আমি মানে বাইরে ঘুরতেছি, আমি আর মুন্না বাইরে ঘুরতেছি, আমার ফোনে একটা কল আসলো। এটা ছিল ওর বোনের, ওই চাচাতো বোনের, যারে ভর্তি করানোর কথা বলতেছিলাম আমি। তো আমার ফোনে কল আসলো। তো কল আসার পরে আমি ফোন ধরলাম। ফোন ধরা বলতেছে যে মইনুল আমি তোমার আপু, তো তুমি জানো নাকি শিখার মানে তুলির, তুমি জানো নাকি তুলির বিয়ে ঠিক হয়ে যেতেছে, বিয়ে দিয়ে দিবা। তো ব্যাপারটা শুই না আমি মানে আমার মাথাটা একটা চক্কর দিছিল। খুব স্বাভাবিক না? সেটাই তো মানে একেবারে ভাঙা পড়া যাওয়া অবস্থা। মানে অল্প সময়ের জন্য খুব অসুস্থ হয়ে গেছিলাম। তো একটা সাইডে রাস্তায় ছিলাম, একটা সাইডে যা বসলাম, বসে কথাবার্তা বললাম। তো আমি বলতেছি যে আচ্ছা আন্টির সাথে আমি কথা বলতাম, মানে তুলির মার সাথে কথা বলতাম। তো সে বলতেছে যে ওনার সাথে কথা বললে তুমি সরাসরি এক কাজ করো, সরাসরি ওর বাসায় চলে আসো। এখন আমি ব্যাপারটা শুই না, এখন আমি আমার বাসায় চলে আসছি, মানে আমি যে এলাকাটায় থাকি সেখানে চলে আসছি। আইসা এখন আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই ফোন দিছি। ফোন দিয়া এখন আমার একটা ভয় ছিল যে ওইখানে আমি যাব, ওইখানে ফ্যামিলি একটা গ্যাদারিং থাকতে পারে, ফ্যামিলির সবাই একসাথে হইতে পারে, কারণ এত বড় একটা ব্যাপার রিভিল্ড হয়েছে। ওর মা জানা গেছে যে আমার সাথে সম্পর্ক আছে, তুলির মা জেনে গেছে। তো আমি ভয় পেতেছিলাম ওইখানে কোনো একটা সমস্যা হইতে পারে। তার জন্য আমি আমার এক ফ্রেন্ডরে আবার ওই বাসায় পাঠাইছি। ততদিনে তুলির বাসায় আমার বেশ আনাগোনা ছিল ফ্রেন্ড হিসেবে। একটা বিয়ে অ্যাটেন্ড করছিলাম, আর মানে এমনি অনুষ্ঠান ওকেশনগুলো আনাগোনা ছিল। তো ওর একটা ফ্রেন্ড পাঠাইছি যে যা দেখো এরকম কোনো মানুষজন, অতি বেশি মানুষজন আছে। তুলি আপনাকে ইনফরমেশনগুলো বলতো না? না, ও সম্পূর্ণ লুকায় যেত। যত বড় সমস্যা হোক ও লুকায় যেত। এটার পেছনের অন্যতম কারণ ছিল সেই ওই স্লিপিং পিল খাওয়াটা নিয়ে বোধহয় হয়তোবা ভয় পেত যে আপনি এটা বলে ফেললে নতুন করে আবার কোনো স্লিপিং পিল খান কিনা বা সুইসাইড করে ফেলেন কিনা, এই ভয়টা হয়তোবা সে পেত। আমি গেস করছি আর কি, যেহেতু আপনি এরকম একটা ঘটনা ঘটিয়েছেন, যদিও সেটা সত্য ছিল না। তো আমি এখন এক ফ্রেন্ড পাঠাইছি যে ওখানে কোনো সমস্যা হইতেছে কিনা, যা দেখে আসো। ও দেখে আসলো যে ক্লিয়ার। তো রাত 11টার দিকে ওর বাসায় আমি গেছি। বাসায় যাওয়ার পরে আমি গেছি। তো ব্যাপারটা আমি আরো সিকিউরিটির জন্য, ফর সিকিউরিটি আরো প্ল্যানিং করে গেছিলাম যে বাইরে আমার ফ্রেন্ডরা থাকবে, 4-5 জন ফ্রেন্ড ছিল তখন, বাইরে থাকবে, আমাকে প্রতি 5 মিনিট অন্তর অন্তর ফোন দিবে। যদি আমি ফোন না কাটি, পরপর 2টা ফোন যদি আমি না কাটি, তাহলে বুঝবা ভিতরে কোনো সমস্যা আছে, তোমরা ভিতরে আসবে, ভিতরে এসে যা করার করবা। তো আমি গেলাম ভিতরে যেয়ে দেখি না, অবস্থা বেশ স্বাভাবিক। ওর মা ছিল আর ওর খালা ছিল। তো ওর মার সাথে কথা বললাম। এখন ব্যাপারটা ভিতরে ঢুকার আগে আমি খুব ভয় পাইতেছিলাম, কি বলবো না বলবো। তো ভিতরে গেলাম, ওর খালার সাথে কথা বলতেছি। ওর খালা বলল দেখো এই বয়সে তোমার বয়স কত? তো তুলি আমার থেকে 2 বছরের ছোট, মানে ক্লাস সেম হলেও আমার থেকে 2 বছরের ছোট। এখন আমি বললাম যে আমার বয়স এত, 20 বছর। তো বললো ওর 18। তা এখন হিসাব করো, মাত্র 2 বছরের অন্তরে কি বিয়ে হয়? আমি বললাম যে দেখেন আন্টি, এখন তো এগুলো হয়। এটা তুলির মা আপনাকে জিজ্ঞেস করছে? এটা খালা, তুলির খালা। মানে বিষয়টা কি জানা ছিল ওনাদের? হ্যাঁ, ওনারা জানছে, তার জন্য মানে এর জন্যই ওনারা আমার ডাকাইছে। আচ্ছা, ওকে। মানে তুলির বোনরে দিয়ে আমাকে ওনারাই ডাকাইছে, ওনাদের ইচ্ছেই আমি গেছি। তো গেলাম, তো কথাবার্তা বললাম যে এখন তারা বলতেছে তুমি যদি তুলিরে বিয়ে করতে চাও তাহলে 2 মাসের মধ্যে করতে হবে। 2 মাসের মধ্যে বিয়ে করতে হবে? 2 মাসের মধ্যে বিয়ে করতে হবে। আমি বললাম না আন্টি, 2 মাসের মধ্যে কোনোভাবেই সম্ভব না, কারণ আমি নিজে এখন কোনো ইনকাম করি না।
আর ওরে আমি নিয়ে কি খাওয়াবো না খাওয়াবো আমার নিজের কোনো ঠিক ঠিকানা নাই, আমি কোন হিসাবে নেব। আমারে 2 বছর সময় দিতে হইব, 2 বছরের মধ্যে আমার ইন্টার কমপ্লিট হইব, তখন আমার বাবার ব্যবসা আছে বা অন্য কোনো একটা করতে পারবো, তখন কিছু একটা সম্ভব হবে। আর যদি 4 বছর দেন তাহলে আরো ভালো। তারা বললো না, 2 মাসের 1 দিনও বেশি দেওয়া যাবে না। তো আমি তখন বললাম আচ্ছা তাহলে আর কিছু সম্ভব না, আমি চলে যাই। তো চলে আসার আগে তারা বড়রা যারা ছিল রুম থেকে বের হয়ে গেল, বললো যে ওরে বুঝায় যাও, তুলিরে বুঝায় যাও। আমি তুলির সাথে কথা বললাম, তুলিরে বললাম মানে আপনি এটা মানে এগ্রি করলেন যে না, যে ঠিক আছে এটা আসলে আমি পরাজিত হলাম, 2 মাসের মধ্যে কোনোভাবে কিছু করতে পারবো না। আর ব্যাপারটা এমন, আমি এখন বিয়ে করলাম, পরবর্তীতে আমি যদি ভরণ পোষণ না দিতে পারি, ঝোঁকের বসে করে ফেললাম, পরবর্তীতে ভরণ পোষণ না দিতে পারলে ভালোবাসাটা থাকবে না। আপনি তখন কিসে পড়ছেন? ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। জি। তো এই বছরেরই ঘটনা। তো আমি তুলিরে বুঝে আসলাম যে দেখো। কি বোঝালেন? ওনাদের সামনেই বোঝালেন? না, ওনারা অন্য রুমে চলে গেছে। আচ্ছা। আমারে, তুলিরে আর ওর এক বোন আর আমার ফ্রেন্ড মুন্না, 4 জন এক রুমে ছিলাম। আমি তুলিরে বুঝে সোজা আসলাম যে দেখো স্বাভাবিক হয়ে যাও, যাওয়ার হইব, ফ্যামিলির কথা শোনো। এখন তুমি যদি এখন বলো আমি তোমার এখন নিয়ে যেতে পারো, কিন্তু তোমার নিয়ে তো আমি রাখতে পারবো না, ভরণ পোষণের ব্যাপার আছে। দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি, প্রিয় শ্রোতা এবং যারা শুনছো আজকে, বিশেষ করে টিনেজার ছেলে মেয়ে যারা আছো, যারা এই লাভের কারণে লেখাপড়া শেষ করো, অনেকে সুইসাইড পর্যন্ত যাও, অনেকে ভয়াবহ রকমের বাজে আচরণ করো ফ্যামিলির সাথে, লেখাপড়া শেষ করে দিয়ে একজনের হাত ধরে পালিয়ে যাও একটা অজানা গন্তব্যে, তাদের জন্য আজকের এই জীবন গল্পটা। আমি পরিণতিটা দেখানোর মতো গল্প এখানে অনেক প্রচার করব ভবিষ্যতে, কিন্তু আজকে এখানে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করেছি। এই ছেলেটা একই সাথে লজিস্টিক, একই সাথে ইমোশনাল, এবং সে চেষ্টা করেছে, কিন্তু সে লজিকটা জানতো। কিন্তু এই লজিকটা যদি সে আরও আগে খাটাতো তাহলে হয়তো এই কষ্টগুলো তাকে পেতে হতো না, যে কষ্টগুলো সে লাস্ট 5-6 বছর ধরে একটা মেয়ের জন্য করেছে, এবং একই সাথে তার ব্যক্তি জীবনে সে কষ্টগুলো পেয়েছে বা যে ক্ষতিগুলো তার হয়েছে, ছোট ছোট ক্ষতি। হ্যাঁ বলেন। তারপরে আমি ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরে তো আমার তো অবস্থা খুব খারাপ। আমি ওখান থেকে বের হয়ে কান্নাকাটি করতেছি। আমার ফ্রেন্ড সার্কেল আমার চুপ করানোর খুব চেষ্টা করতেছে, আমরা মানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সান্ত্বনা কোনোভাবে তারা দিতে পারতেছে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, বাসায় গিয়ে করলাম। তো ওইখানে খুব কষ্ট করে ঘুমাইলাম। সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে বাসায় গেলাম, সকালবেলা উঠে বের হয়ে গেছি, আমি বাসায় থাকি নাই। তো সন্ধ্যাবেলা আবার ফোন আসলো ওর বাসার থেকে যে তুমি আসো, তোমার আমুরের সাথে নিয়ে আসো, তোমার আম্মুর সাথে কথা বলবো, তোমার আম্মু যদি আমার মেয়ে নেয় তাহলে আমার কোনো সমস্যা নেই। এটা আপনাকে ডেকেছে আপনার মা সহ, এবং ওখানে বলছিল বিয়ের সাথে দিয়ে দিবে বা কিছু একটা সামথিং লাইক দিস। মা সহ ডাকছে। তো আমি এখন আমার কথা হলো কি, আম্মুরে আমি জানাবো না ব্যাপারটা। মা কি জানতো না? কোনো কিছু জানতো না? আম্মু জানতো না, আম্মুকে আমি জানাবো না। আম্মু প্রেশারের রোগী, এর আগে উনি স্ট্রোক করে আইসিইউতে ছিল 3 দিন। কিন্তু তার আগে আপনি আমাকে বলেন যে তুলি কি বলতেছিল। তুলিকে যখন বললেন যে এটা মেনে নাও, হার্ডেস্ট রিয়েলিটি, তুলি তো আগে থেকেই দেখছিলাম যে অনেক বেশি সাপোর্টিভ না এই লাভের ক্ষেত্রে, আমার যেটা মনে হচ্ছিল। সে কি বলছিল? না, এইখানে এসে তুলি বেশ লড়াই করছে। ওর জায়গা থেকে না, আমি যেভাবে হোক তোমাকে বিয়ে করব। ওর মাকে ও কনভিন্স করানোর খুব চেষ্টা করতেছে। আচ্ছা, চেষ্টা করতেছে। তো এখন ওর পরের দিন আমাকে ডাকছে, আমি আম্মুকে নেব না, আম্মুকে জানানো যাবে না, আম্মু প্রেশারের রোগী, দুর্ঘটনা কিছু একটা ঘটতে পারে। তার জন্য আমি একলাই চলে গেলাম। আমি একলা, আমি আর আমার ফ্রেন্ড মুন্না চলে গেছি ভিতরে। যায় একেবারে ওর ফোন দিছি যে আসবো ভিতরে, তারা বলছে আসো, যা রুমে বসছি। এইবার ওর খালার সাথে ওর মামাও ছিল। আচ্ছা, খালা, মামা আর ওর মা, 3 জন ছিল। তো ওর মামা আইসা আমার সাথে কথা বলা শুরু করছে। তো ওর মামা মানে অনেকটা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, বলা যায় যে তারা ওইখানে আগে বলছে ওরা ওইখানের স্থানীয়। তো ওর মামা বলতেছে যে অত্র এলাকায় আমার থেকে খারাপ আমি কাউরে দেখি নাই। তো আর ওইখানে প্রশাসন যারা আছে, প্রশাসনের সাথে মানে তাদের সম্পর্ক আছে, এই ব্যাপারটা জাহির করার চেষ্টা করতেছে আমার সামনে। তো মানে তারা ইন টোটাল আমাকেও, তারা যতক্ষণ কথা বলছে আমাকে একটু ভয় পাওয়ানোর চেষ্টা করছে। তো আমি কথাবার্তা শুই না, আমি তখন কোনো কথা বলি নাই। তারা 10 মিনিটের মতো আমার বলছে, আমি কোনো কথা বলি নাই। তারা যখন কথা শেষ করছে আমি বললাম আচ্ছা আমি কিছু কথা বলি। তারা বললো আচ্ছা বলো। তো আমি বললাম দেখেন এই ফ্যামিলিটাও, তারা একটা ভয় ছিল, আমি
নিয়ে পালা টালা চলে যায় কিনা। তো আমি বললাম এই ফ্যামিলিটাও আমার কাছে আরেকটা ফ্যামিলি, আর আমি ওই ছেলে না যে তার ফ্যামিলির বিরুদ্ধে মানে ফ্যামিলির নামে মুখে চুনকালি দেবে, আমি ওই ছেলে না। আমার এটা আমার কাছে ফ্যামিলি, এই ফ্যামিলির মান সম্মানটা আমার কাছে অনেক বড়। তার জন্য যাই হোক আমি এই মান সম্মান নিয়ে হানি হয় এমন কিছু করব না। আর ওর ফ্যামিলি পার্সনরা আমার কাছে ফ্যামিলি, ওর মা আমার কাছে আরেকটা মার মতো, ওর বাবা আমার কাছে আরেক বাবার মতো, এনারা কষ্ট পান এমন কিছুই আমি করব না। এই ব্যাপারটা নিয়ে আপনারা শিওর থাকেন। আর যদিও আপনারা ইচ্ছে হয় তাহলে আমি তুলিকে নেব, না হলে আপনারা যদি না দেন তাহলে আমি জোর করে নেব না, আপনাদের আমি কষ্ট দিতে চাই না, এতটুকু বলছি। তো তারা বেশ মানে আমার কথা তাদের ভাল লাগছে। ওর মামা আমাকে জড়া টরা ধরা আমার মানে যে তোমার কথা খুব ভাল লাগছে জড়া টরা ধরা মানে খাবার টাবার দিছিল, কিছু খাই নাই। তো ওই দিন ওখান থেকে বের হয়ে আসলাম। এর পরের দিন আবার ওর মা ফোন, রাত্রে বের হয়ে আসলাম, ঘুমাইছি, ঘুম থেকে ওর মা ফোন দিছে সকালবেলা 7টার দিকে। ওর মার ফোনে আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে ওর মা বলতেছে যে আমার মার সাথে কথা বলবে, মানে তাদের টার্গেট আমার মাকে কোনোভাবে জানাবেই, মানে আমার মার সাথে ইনফর্ম করা থাকলে আলটিমেটলি ওদের দিক থেকে ওরা সেফ। হ্যাঁ আচ্ছা, তো আমার মাকে জানাবে। তো আমি বললাম আচ্ছা আমি আমার মার সাথে আমি কথা বলাইতে পারি, কিন্তু আম্মুকে আমি এখনো কিছু বলি নাই, আম্মুরে আগে আমি জানাই তারপর আপনি কথা বলবেন। তো বললো আচ্ছা তাহলে জানাও। আমি বললাম আচ্ছা আম্মুর সাথে কথা বলতে পারেন এক শর্তে। আমি তো আগেই বললাম যে 2 মাসে সম্ভব না, 2 বছর সময় দিতে হইব, এতে রাজি থাকলে আপনি আম্মুর সাথে কথা বলতে পারেন, না হলে কথা বলার দরকার নেই। তো সে বললো আচ্ছা সমস্যা নেই, কথা বলো। এখন আম্মুর সাথে এখন আমি কথা বলাবো না। আমি কি করছি, আমার খালার বাসায় চলে গেছি। ওইখান থেকে ওই অবস্থায় আমি খালার বাসায় চলে গেছি। খালার বাসায় গিয়া খালারের সব কাহিনী বললাম। খালাকে মা বানাবেন, মা বানিয়ে কথা না, আমি খালাকে খালাই রাখবো। আচ্ছা, তো খালা আমার ফ্যামিলিতে খালার একটা ইচ্ছে আছে, খালা যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটা মানবে। তো খালাকে যা জানাইলাম যে খালা এই ব্যাপার, এখন আপনি কথা বলেন। তো খালা কথা বললো, এখন খালারও তারা একই কথা বললো যে 2 মাসের মধ্যে বিয়ে করতে হবে। তো খালা বললো না, আপনি ছেলে দেখছেন, আপনারা ছেলে কি কিছু করে না জানেন, তো এই টাইমটাই সম্ভব না, এই টাইমটায় বিয়ে করা সম্ভব না। এখন তারা বলতেছে আচ্ছা তাহলে বাদ দেন, তাহলে আপনার ছেলেরা বললেন, আপনার ভাগনারা বলেন যাতে আমার মেয়ের আশেপাশে না আসে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাব না। তো এই ঘটনার পরে আমি বেশ ভাঙা পড়ছি, মানে কান্নাকাটি। আমি সচরাচর সবার সামনে কান্না করি না, সবার সামনে কায়দা ফেলাইতেছি। তো খুব ভাঙা পড়ছি। তো চিন্তা করলাম কিভাবে, মানে ব্যাপারটা কারো কাছে বললে তো লাভ হইব না, কারণ যথাসাধ্য চেষ্টা আমি করছি। তো কিভাবে মন শান্ত করা যায়। তো এক পর্যায়ে মানে আমার আগে অভ্যাস ছিল, খারাপ লাগলে আমি নামাজ পড়তাম। তো ওই দিন থেকে রাত্রে বাসায় গেলাম, বাসায় গিয়ে এশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়লাম, রোজাও বোধহয় রাখছিলাম পরের দিন। তো দেখলাম মন বেশ শান্ত হয়েছে। তো ওইবারে বিয়েটা ভাঙা যায়, মানে ওইবার যে ছেলে দেখছিল বিয়ে দেওয়ার জন্য, ওইবার বিয়েটা ভাঙা যায়। তো বিয়ে ভাঙা যাওয়ার পরে 3 দিন পরে আমি খবর পাই যে বিয়ে ভেঙে গেছে। বিয়ে ভাঙা যাওয়ার পরে তো এখন আমি খবর পাই তুলির সাথে কথাবার্তা বললাম। তো ওই কথাবার্তা আবার আগের মতোই সম্পর্ক শুরু হয়ে যায়। এখন আরো বেঁকে বসছি আমি, যে চেষ্টা করবই শেষ পর্যায়ে পর্যন্ত, যেভাবেই হোক না কেন চেষ্টা করব, বিয়ে করব, এরকম করব। হ্যাঁ, শেষ পর্যায়ে পর্যন্ত দেখবো যা হয়। এবার যেহেতু হয় না বিয়ে, তো শেষ পর্যায়ে পর্যন্ত দেখবো। তো শেষ পর্যায়ে পর্যন্ত তখন আমার ফ্রেন্ড সার্কেল যদি কেউ আমাকে জিজ্ঞেস করতো যে তুমি এখনো কেন সম্পর্ক করতেছো, কারণ কোনো ফিউচার নাই তুমি জানো, তখন আমি বলতেছিলাম ব্যাপারটা আমার কাছে এমন যে মৃত্যুর আগে যতটুকু বাঁচা যায় অতটুকু সময় বাঁচি, এরকম ভাবে আমি বলতাম যে মানে যতদিন সাথে থাকতে পারি ততদিন থাকি, বাকিটা পরে দেখা যাব। তো তারপরে এখন এইভাবেই সম্পর্ক চালায় যেতেছি। এই রমজানে আমার কথাবার্তা আগের মতোই চলতেছে, আগের মতোই রিলেশন। ইভেন এবার সম্পর্ক আরো গভীর হয়েছে। এবার একেবারে যে যার জন্যই করতে পারে, জীবনও দিতে পারে, বাধা আসলে যেটা হয় আর কি। হ্যাঁ, তো কি করলাম, রমজান মাসে আমার মোবাইল চুরি হয়ে গেছে। প্রথম রমজানে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে।
তো যোগাযোগটা নাই। বাসায় কম্পিউটার আছে, কম্পিউটারে ওইভাবে বসা যায় না, ভাইয়া বসে, তো ওইভাবে যোগাযোগ করতে পারি না। তো একদিন ওর সাথে কথা হইতেছে, তো আমি বলতেছি তুমি খাওয়া নিয়ে আবার রাগারাগি করতেছি, তুমি খাও না কেন? ও বলতেছে দেখো আমি আর কখনো ঠিক মতো খাবো না। আমি বললাম কেন কখনো ঠিক মতো খাবা না, এটা কোন টাইপের কথা হলো? ও বলতেছে যতদিন বাঁচি ততদিন আমি ঠিক মতো খাবো না। মানে ওর ব্যাপারটা হলো গিয়া এরকম, সরাসরি সুইসাইড সে করতে পারবো না, ওই সাহসটা নাই, কিন্তু ধুকে ধুকে মরতে চায়। মানে স্বাভাবিক মৃত্যু হোক, কিন্তু ইচ্ছা মৃত্যু হোক, ধুকে ধুকে মরতে চায়। তো ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগলো। তো আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করলাম যে এই ব্যাপার। ও বলতেছে তাহলে কি করবা? আমি বলি বিয়ে হইলে হোক তাতে সমস্যা নেই, কিন্তু ওর যে মাইন্ডসেট দেখতেছে ও তো যে কোনো সময় দুর্ঘটনা একটা ঘটাইতে পারে, মরে গেলে কি করো? মরে গেলে তো আমি আর থাকতে পারবো না। তো এইভাবেই তো ওর এই ব্যাপারটা দেখা, না খাওয়াটা দেখা আমি আবার খাওয়া দাওয়ায় কখনো কম্প্রোমাইজ করি না। আমার খাওয়া দাওয়া একেবারে পারফেক্ট চলতে হয় সবসময়, যে পরিস্থিতি থাকুক। তো ওর এই পরিস্থিতিটা দেখে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আমি রমজান মাসে ও রমজানে একবেলা খাইতো, মানে ইফতারি কইরা আর খাইতো না, একেবারে ভোর রাইতে, আর মাঝে মাঝে তাও খাইতো না। আমি ওরকম, মানে আমার খাওয়া দাওয়া বন্ধ, খাইলে খাইতাম, না খাইলে না খাইতাম, এভাবেই চলতো। তো রমজান শেষ হইলো, ঈদের দিন আমার ফ্রেন্ড সার্কেল ওদের বাসায় আগেই চলাচল ছিল, আমি যাইতাম না, আমার ফ্রেন্ড সার্কেল ঠিকই যাইতো। আমার ফ্রেন্ড সার্কেল গেছে ঈদের দিন সকালবেলা ঘুরাফিরা আমরা সময় কাটিয়েছি, সন্ধ্যাবেলা ওরা ওর বাসায় গেছে। তো ওর বাসায় গল্প গুজব করছে, মজা টজা করছে। আসার সময় নাকি ওর মা বলছে আমার ফ্রেন্ড মুন্নারে যে তোমার বোনের তো বিয়ে ঠিক করছি, তুলির কথা বলতেছে, তোমার বোনের তো বিয়ে ঠিক করছি, দু একের মধ্যেই বিয়ে, তুমি দাওয়াত দিলে চলে আইসো। তো ব্যাপারটা তারা আমারে বলছে। এখন তারা বলতেছে যে তুমি কি করবা? মুন্না আমার এভাবে বলছে, দেখো ভাই, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও আমার জীবন আছে, এটা সম্ভব করার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমার জীবন দিতে আমি কুণ্ঠাবোধ করবো না, কিন্তু তুমি বলো কি করবা? তখন আমি একটা কথাই বলছি, দেখো ভাই, এখন এইভাবে আছে, ভবিষ্যতে এইভাবে নাও থাকতে পারে, কারণ অভাব ব্যাপারটা যখন সংসারে ঢুকবে, এখন আমি নিয়ে আসলাম কিন্তু ওইভাবে আমার ইনকাম সোর্স নাই, অভাবটা যখন সংসারে ঢুকবে তখন সম্পর্কটা নাও থাকতে পারে, সম্পর্ক আরও খারাপ হইতে পারে। আর এই ব্যাপারটা আমি খুব ভয় পাই। দরকার নেই, যেভাবে আছে সেভাবে চলুক, মাইনা নিতে হবে, কোনো উপায় নেই। তো ওই দিন ওইভাবে কথাবার্তা বললাম। ঈদের তৃতীয় চতুর্থ দিন আমি, আমার ফ্রেন্ড মুন্না আর বাউল, মানে আরেকজন ফ্রেন্ড, আমরা সিলেটে গেছি ঘুরতে। সিলেটে ঘুরতে যায় তো 2 দিন ঘুরছি। তৃতীয় দিনের দিন মুন্না আমারে বলতেছে যে তুলির বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, 14 তারিখ, জুলাই মাসের 14 তারিখ। এই খবরটা আমি পাইছি জুলাইয়ের 1-2 তারিখে আমি খবরটা পাইছি। তো আকাশ মাথায় ভেঙে পড়ছে, কারণ এবার একেবারেই সব কমপ্লিট। তো বিয়ে ঠিক হয়ে গেছে, তো ওইখানে তো আর থাকা যায় না, মন টিকে না, সিলেটে মন টিকে না। ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আইসা তাহাজ্জুদ আবার পড়া শুরু করলাম। দেখি সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করে কিছু হয় কিনা, মানে আশাটা ছাড়তে ইচ্ছা করতেছিল না। তো বেশ, এখন এমন কিছু আমার এমন ইচ্ছা নাই, এমন কিছু করবো ওদের ফ্যামিলির মান সম্মান হানি হবে, আমার এই ইচ্ছাটাও নাই। তো 14 তারিখে এখন তুলি প্ল্যান করলো যে ও ফ্যামিলির ভয় দেখানোর জন্য কিছু একটা করবে, মানে ওষুধ কিছু একটা খাবে। তো মুন্না এখন তুলি ওষুধ খাবে। তো মুন্না আবার এটা মুন্নার সাথে শেয়ার করছে। মুন্না ব্যাপারটা, ততদিন আমার সাথে যোগাযোগ নাই, মুন্না ব্যাপারটা একেবারেই করতে নারাজ, সায় দিতে নারাজ, যে এটা এরকম কিছু করা যাবে না। তো তুলি অনেক চেষ্টা করে মুন্নাকে কনভিন্স করেছে যে ওষুধ একটা খাবে। তো তুলি ততদিনে, মানে ওর মানসিক অবস্থাও যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে। মুন্নার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ, মুন্না বুঝতে পারতেছে, মুন্না আমার প্রত্যেক মুহূর্তের আপডেট দিতেছে। তো মুন্না 2টা না 3টা ঘুমের ওষুধ দিছিল। আর এইখান থেকে মুন্নার টার্গেট ছিল, মানে ব্যাপারটা এইভাবে ওরা সাজিয়েছিল যে মুন্না ছেলের বাসায় ফোন দিয়ে বলবে যে মেয়ে তো বিয়ে করতে চায় না, সম্পর্ক আছে না, আছে, এটা কিছু বলবে না, মেয়ে তো বিয়ে করতে চায় না, আপনারা কি করবেন করেন। আর ওই দিক দিয়ে যদি ফ্যামিলি তুলির ওপর রাগারাগি করে, তাহলে তুলি ওই 2-1টা ঘুমের ওষুধ খায় ঘুমাবে, তারপরে ফ্যামিলি একটা ভয় পাইলে কিছু একটা করতে পারে।
তো ব্যাপারটা যখন মুন্না ওই ফ্যামিলিতে জানাইছে, তখনই তুলির মা তুলির যা জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুই নাকি এরকম কিছু বলছিস, তুই নাকি বিয়ে করবি না? তখন তুলি বলছে না আমি করব না। তখনই তুলির মা স্ট্রোক করছে, মানে হার্ট স্ট্রোক করছে, মাইন স্ট্রোক ছিল, খুব একটা গুরুতর না। হাসপাতালে নিয়ে গেছে, তুলির মার অবস্থা দেখে তুলিও অসুস্থ হয়ে গেছে, তুলিরও হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। দুইজন বোধহয় একদিন হাসপাতালে অ্যাডমিট ছিল। তো ওইখান থেকে তারা ডাক্তার ছেড়ে দেয়। তো তুলি এখন আর কিছু করতে নারাজ, কারণ ফ্যামিলি মায়ের এই অবস্থা, যদি ও আরও কিছু করে মা বাঁচবে না। তো কিন্তু তুলি নিজে মরতে পারে, এটা ওর যে ফ্যামিলি আমি মরে গেলে যা খুশি তা হোক ফ্যামিলির, ওটা তো আমি দেখবো না, কিন্তু মাকে তো মেরে ফেলতে পারি না। হ্যাঁ, মাকে মেরে ফেলতে পারি না। তো তুলি এখন ওর মাইন্ডসেট এখনো ওইখানেই আছে, ও সুইসাইড করবে, যে কোনো সময় সুইসাইড করে ফেলাইতে পারে। এটা বুঝা মুন্না তুলিরে মানে দেখা করতে চাইছে, যে আপনি দেখা করেন আমার সাথে, আপনার সাথে আমার কথা আছে। তো মুন্নার সাথে দেখা হয়। মুন্নার সাথে দেখা হওয়ার পরে মুন্না বুঝায় সুজায় যে দেখেন আপা, আপনি যদি মারা যান তাহলে শুধু আপনি মরবেন না, আপনার মা মরবে, মইনুল তো মরবেই। আর আপনি ভালো করে জানেন আপনার প্রতি আমার কি ফিলিংস, আপনি আমার কেমন বোন, আপনার যদি কিছু হয় আমিও কিন্তু একটা দুর্ঘটনা ঘটায় ফেলাম। এতগুলা মানুষের মৃত্যুর চেয়ে আপনার একলা ব্যাপারটা মাইনে নেওয়া ভালো না? তো অনেক চেষ্টা করে তুলে কনভিন্স করে। আর তারপরে আমি ওই দিন ফোন দিছিলাম, মুন্নার নাম্বারে ফোন দিছিলাম, তুলির সাথে কথাবার্তা বলছি, কান্নাকাটি। তুলি ওই দিন কান্নাকাটি করছে, কিন্তু সবার সামনে না। আমি ব্যাপারটা জানতাম না কান্নাকাটি করছে। সুমি ওখানে উপস্থিত ছিল, সুমির মুখে শুনলাম যে তুলি ওদিন বেশ কান্নাকাটি করছে। তো বিয়ের ডেট তারিখ তো আগেই ঠিক, এখন আর কোনো কিছু করা সম্ভব না, সবাই হাল ছেড়ে দিছি। তো আমার খুব একটা শখ ছিল যে ওর বিয়েতে মানে ওকে আমি একটা আংটি গিফট করব। তো ওরকম প্ল্যান ছিল না যে গোল্ড রিং গিফট করব, সিলভার মানে রূপা বা এসএস টাইপের, মানে সুন্দর কিছু একটা, যেটা সামর্থ্য আছে, মানে যেটা আমার পকেট থেকে বের হতে পারে। তো ওরকম কিছু একটা গিফট করব। তো এখন বিয়ে হয়ে যাবে, তো আমার ইচ্ছাটা পূরণ করতে হবে। আর আমি তুলিরে মানে অনেক ইচ্ছাই ছিল, তুলিরে বলতাম যে তোমার সাথে আমার একটা শখ, তোমার সাথে আমি হাত ধরে হাঁটবো, কোনো একদিন তোমার সাথে আমি হাত ধরে হাঁটবো। সেটা সম্ভব হয় না কখনো। মানে কি ক্লাস 6 থেকে শুরু করে এই পর্যন্ত কখনোই সম্ভব হয়নি? কখনোই না। ওকে আমি টাচ করছি লাইফে একবার, তাও বাসে ও ভাড়া দিতে নিছে, আমি ওরে ভাড়া দেওয়া আটকাইছি। এই ওরে আমি টাচ করছি এই পর্যন্ত, মানে আমাদের দুজনের মধ্যে এই সম্পর্ক, সামনাসামনি কখনো কথা হয় নাই। তো আংটি গিফট করব আমার শখ ছিল। তো আমার কাছে টাকা ছিল, বেশ কিছু টাকা ছিল, আর হাওলাত নিয়ে মানে ধার নিয়ে আমি ওকে একটা আংটি কিনে দিছিলাম। তো আংটিটা ও জানে না যে আমার পক্ষ থেকে গেছে, ও জানে এটা মুন্নার পক্ষ থেকে গেছে। আমার সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য আমি আংটিটা গিফট করলাম। 14 তারিখ বিয়ে হয়ে গেছে। 14 তারিখ সকাল থেকে মানে ব্যাপারটা আমার ফিলিংসটা এমন ছিল, কাঁদতে পারতেছি না, কষ্ট লাগতেছে, খুব বেশি কষ্ট লাগতেছে, কিন্তু কান্না আসতেছে না। মনে হইতেছে বুকের ওপর ভারী কিছু একটা ভারী ওজন আছে, ওজনটা সরতেছে না, কাঁদতে পারতেছি, মানে দম বন্ধ হয়ে আসতেছে প্রতি মুহূর্ত। আমার কাছে মনে হইতেছে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আর ওই মুহূর্তে এমন মনে হইতেছিল সত্যি মরে যাইতে পারলে শান্তি লাগতো। 14 তারিখ বিয়ে হয়ে গেছে। 14 তারিখ সন্ধ্যাবেলা মুন্না অনুষ্ঠানে গেছিল, বিয়ের অনুষ্ঠানে। তো সন্ধ্যাবেলা মুন্না আসলো, অনুষ্ঠানের খোঁজ খবর বললো কেমন কি, সবই শুনলাম। শুনে এখন একটা জিনিস চিন্তা করলাম, যাওয়ার হয়েছে, এখন আমার কাছে ওয়ে আছে দুইটা। এক, এটা ভাইবা কষ্ট পাওয়া, আর না হয় এগুলা সব মাইনা নিয়ে সামনের দিকে তাকানো, সামনে ভবিষ্যতের কথা চিন্তা করা। তো আমার কাছে মনে হইলো যাওয়ার হয়েছে, ভবিষ্যতের দিকে তাকানোই ঠিক হইব। কোনো ধরনের কোনো ড্রাগ নেননি? না, কোনো। তখন আমি নামাজ পড়তাম, মানে আমার সেলফ স্যাটিসফ্যাকশনের একটাই ছিল, নামাজ পড়তাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তাম, হাজতের নামাজ পড়তাম, মানে নামাজ আমি মিস দিতাম না। সেলফ স্যাটিসফ্যাকশন। কবে ওর বিয়ে হয়েছে? 14 তারিখ জুলাই। 14 তারিখ। আজকে এখন ডিসেম্বর মাস চলছে, এবং আপনি প্রায় 6 মাস বলা যেতে পারে আপনি রিকভার করেছেন। কতখানি রিকভার করেছেন? এখন আমার পড়ালেখার অবস্থা খুব খারাপ ছিল, তো চিন্তা করলাম ভবিষ্যতের দিকে তাকাতে হবে। তো আবার নতুন করে ভর্তি হয়েছি
ইন্টারে এই বছর পরীক্ষা দিয়ে খুব একটা ভালো কিছু করতে পারবো না। 1 বছর গ্যাপ গেছে আপনার? 1 বছর গ্যাপ গেছে, আগামীবার পরীক্ষা দেব। তো ওইভাবে পড়ালেখা নিয়েই আসি। আর একটু মোটিভেশনাল ভিডিও মানে দেখেন, এগুলো দেখি, আর এইসব নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে, সেগুলো নিয়ে কাজ করতেছি। এটা একটা স্টোরি, অসাধারণ জীবন গল্প এটা। বিশেষ করে টিনেজ যারা আছো, যারা ওর বয়সের পড়াশোনার মধ্যে আছো বা যারা স্কুল কলেজে পড়ছো, এরকম একটা সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছ, ক্লাসমেটের সাথে সম্পর্ক, তারা আজকের এই জীবন গল্পটা অন্তত সময় পেলে জীবনে 10 বার শুনে নিও। 1 বার 2 বার না, 10 বার। কারণ ও আল্লাহর দ্বারা মানে আল্লাহ ওকে মানে বলা যেতে পারে আশীর্বাদ করেছে, যে কারণে ও রিকভার করে গেছে এই নামাজ পড়ে বা যেভাবেই হোক না কেন প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে। অনেকেই থাকে যে এখান থেকে পুরো জীবনটা নষ্ট হয়ে যায়, স্পয়েলড হয়ে যায়, এরকম গল্প ভবিষ্যতে আসবে। আমি শুধু এতটুকুই বলতে পারি যে যেটার মধ্যে কোনো ভবিষ্যৎ নেই সেটা এক মুহূর্তের জন্য ট্রাই করে যেটার মধ্যে ভবিষ্যৎ আছে সেটা নষ্ট করাটা চরম বোকামো, কারণ এটার জন্য জীবনে অনেক বড় মূল্য দিতে হয়। কি বলতে চান যারা আজকে শুনলো, রেডিওতে এখন লাখ লাখ মানুষ কান পেতে আছে, কি বলার আছে তাদের উদ্দেশ্যে? বলার আছে একটাই, আমরা দুঃখ পেলে অনেকেই অনেক দুর্ঘটনা ঘটায়, বিপথে যাই। ব্যাপারটা তো সাইকোলজিক্যাল। আপনারা সৃষ্টিকর্তার কাছে যে ধর্মে আছেন, আপনাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে যদি দোয়া করেন, আমার মনে হয় না আপনাদের কষ্ট ভোলার জন্য কোনো ড্রাগ বা অন্য পথে যাওয়া লাগবে।